মহাভারতে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে পিতামহ ভীষ্ম বলেছিলেন যে জঙ্গলে সমস্ত পশুর পদচিহ্ন যেমন হাতির পদচিহ্নে লীন হয়, সেই রকম পৃথিবীর সমস্ত ধর্ম রাজধর্মে লীন হয়। কোনো সন্দেহ নেই যে মহাভারতের কথা তার জায়গায় আছে, কিন্তু এই 2016-র বাস্তব পরিস্থিতিতে দলীয় স্বার্থকে একপাশে সরিয়ে রেখে রাজধর্মের নিরপেক্ষ প্রতিপালন কঠিন বিষয়, সন্দেহ নেই। আমরা আজকের এই বিতর্কের বিষয়ে যদি আসি, তাহলে বিতর্কের পক্ষে একাধিক ঘটনা আছে। 1 নম্বর ঘটনা এতদিনে আমাদের সবার জানা হয়ে গেছে। কি সেই ঘটনা? যে সল্টলেকের দাপুটে কাউন্সিলর অনিন্দ চট্টোপাধ্যায়কে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 2 নম্বর ঘটনা কি? যে অভিযান অনিন্দে আটকে নেই, তার কারণ গত 1 মাসে 42 জনকে এই তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। তৃতীয় ঘটনা কি? যে আজকে এই অনুষ্ঠান যখন আমরা শুরু করতে চলেছি, তখন বাগুইহাটিতে এই সিন্ডিকেট এবং তোলাবাজি সংক্রান্ত বিষয়ে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এয়ারপোর্ট এলাকায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এই 6 জনই শাসক দলের এবং একেবারে মুখ্যমন্ত্রীর দপ্তরের প্রত্যক্ষ নির্দেশে হয়েছে। এগুলো সমস্ত ঘটনা এবং এর সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। তাহলে বিতর্কটা কোথায়? সংশয়টা কোথায়? সংশয়টা এইখানে যে এই অনিন্দ এবং অন্যান্য তোলাবাজদের গ্রেফতার শুরু না শেষ, সেইখানেই আমাদের আজকের এই বিতর্ক সভার প্রস্তাব। আমাদের আজকের প্রস্তাব: দলীয় জঞ্জাল সাফ, তোলাবাজিতে নেই মাফ, দ্বিতীয় ইনিংসে মমতার আস্থা রাজধর্মে। প্রস্তাবের পক্ষে বলবেন অভিরূপ সরকার, চৈতি ঘোষাল, অনিন্দ বসু এবং সুমন বন্দ্যোপাধ্যায়। প্রস্তাবের বিপক্ষে আমার ডান দিকে বাদশা মৈত্র, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, চন্দন সেন, সমীর রাইচ। অভিরূপদা প্রস্তাবের পক্ষের প্রথম বক্তা। আমি শুধু একটা এই মুহূর্তে আসা ইনফরমেশন দর্শকদের এবং অভিরূপদাকে দেব যে লালবাজারে ইকবাল আহমেদ, সেই নারদকাণ্ডে যার নাম উঠে এসেছিল, আগামীকাল 5টার সময় কলকাতা পুলিশ তাকে জেরার জন্য ডেকে পাঠালো। অভিরূপদা। একটা জঞ্জাল সাফের ঘটনা যে শুরু হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি উল্টো দিক থেকে শুরু করতে চাই। অর্থাৎ বিতর্কের বিপক্ষে যারা রয়েছেন তারা যেটা বলতে পারেন সেখান থেকে শুরু করে আমি দেখাবার চেষ্টা করব যে সেই বক্তব্যে কিছু কিছু সমস্যা আছে। কোন জায়গা থেকে শুরু করতে পারেন বিতর্কের বিপক্ষের বক্তারা? যেটা সুমন একটু আগেই বললেন যে এটা শুরু না শেষ। অর্থাৎ এইরকম 2-1টা ঘটনা, 2-1টা গ্রেপ্তারের ঘটনা, 2-1টা রাজধর্ম পালনের ঘটনা, এটা হয়তো লোক দেখানো, এটা অচিরেই থেমে যাবে। এখন আমি মূলত যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে এটা লোক দেখানো ঘটনা নয়, অচিরে থামার ঘটনা নয়। কেন নয়? কেন নয় এটা বোঝার জন্যে একটু পিছিয়ে যেতে হবে। আমাদের আগে যে সরকার রাজত্ব করতেন, সিপিএম, তারা একেবারে প্রথম দিকে কিছু ল্যান্ড রিফর্ম করেছিলেন, ডিসেন্ট্রালাইজেশন করেছিলেন, ভালো কাজ করেছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু 90 সাল থেকে তাদের ভালো কাজের বহর রীতিমতো কমে এসেছিল এবং তখন তারপরে তারা যে জিতটা পেয়েছিলেন, যে জয়টা পেয়েছিলেন, সেটা মূলত কিছু কিছু দলকে কিছু কিছু রাজনৈতিক প্রসাদ বিতরণ করে। অর্থাৎ তুমি আমার লোক, তুমি যদি আমার লোক হও, আমার হয়ে মিটিং মিছিল করো, তাহলে তুমি কিছু কিছু জিনিস পাবে, নচেত পাবে না। এই যে রাজনীতি, এটা শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের দেশে নয়, এটা সারা পৃথিবীর গরিব দেশগুলোতে দেখা যায়। এটার নাম পেট্রন ক্লায়েন্টেল রিলেশনশিপ। সিপিএম এইটাকেই, এই ক্লায়েন্টেলিজমের মধ্যে দিয়েই বহু বছর জিতে এসেছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পরে অনেকেই বললেন যে নতুন সরকার সিপিএম এর দেখানো রাস্তাতেই হাঁটছে। অর্থাৎ এই যে তোলাবাজি, এই যে সিন্ডিকেট, এগুলো তো সবই ক্লায়েন্টেলিজমের নিদর্শন, ছোট ছোট দলকে পাইয়ে দেওয়া। এবং কেন করা হচ্ছে? কারণ এরা ভোটের দিনে প্রচুর কাজে আসবেন। আমরা নতুন সরকারের 5 বছরের প্রথম পরীক্ষাতে দেখলাম
আশ্চর্য হয়ে দেখলাম যে নতুন সরকার কিন্তু সিপিএম এর পথে হাঁটছে না। কেন হাঁটছে না? কারণ নতুন সরকার, তৃণমূল সরকার যে এবারে ভোট জিতে এসেছে, সেটা সম্পূর্ণ একটা পজিটিভ নোটে। অর্থাৎ কিনা সবার জন্যে কিছু জনকল্যাণমূলক কাজের মধ্যবর্তীতায়। রাস্তাঘাট তৈরি, যারা পশ্চিমবঙ্গে ঘোরার অভিজ্ঞতা আছে যাদের, তারাই সাক্ষী দেবেন যে গ্রামের দিকের রাস্তাঘাট অসম্ভব ভালো হয়ে গেছে। পানীয় জল দ্বিতীয়, গ্রামে গ্রামে, সব গ্রামে না পৌঁছলেও অনেক গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে যেখানে আগে বিদ্যুৎ ছিল না। গরিব মানুষ 2 টাকা কেজি দরে চাল পাচ্ছেন। এখানে কিন্তু কোনো পার্টির ওপর ভিত্তি করে তফাৎ করা হচ্ছে না। গরিব মানুষ হলেই তিনি 2 টাকা কেজি চাল পেতে পারেন, বা আসলে সকলেই পেতে পারেন, কিন্তু গরিব মানুষ সেই সুবিধাটা নিচ্ছেন। মেয়েদের সাইকেল দেওয়া হচ্ছে, পড়ুয়াদের জুতো দেওয়া হচ্ছে। গ্রামের রাস্তাঘাট আমরা সকলেই জানি, পাথর কাঁকড় ধুলো থাকে, বর্ষাকালে সাপখোপের ভয়, সেখানে একজোড়া জুতো পায়ে থাকলে একটা ভরসা। সাইকেলে চড়ে নতুন রাস্তা দিয়ে স্কুলে পৌঁছানো যায়। এখন কথা হচ্ছে, এই যে পজিটিভ নোটে সরকার কাজ করলেন, এবং আশ্চর্য ব্যাপার এই যে এর ফলে তারা পুরস্কৃত হলেন। তারা দেখলেন যে পজিটিভ নোটে কাজ করেও জেতা সম্ভব, যেটা সিপিএম কোনোদিন ভেবেও দেখেনি। এখানে দুজনের বিশেষ প্রশংসা। একটা মুখ্যমন্ত্রী যিনি সাহস করে একেবারে পজিটিভ নোটে জিতে এলেন, সবার জন্যে জনকল্যাণমূলক কাজ পৌঁছে দিয়ে তিনি দেখলেন দেখা যাক না ভোটে জিততে পারি কিনা, 1। আর 2, আমাদের ভোটাররা তারা দেখলেন যে মুখ্যমন্ত্রী আমাদের জন্য কাজ করছেন, তাকে কেন ভোট দেবো না। এখন এই যদি অবস্থা হয়, যদি ভালো কাজ করার ফলে ভোট পাওয়া যায়, তাহলে ভালো কাজ আরো হবে। তাহলে আর সিন্ডিকেটের দরকার নেই, তাহলে আর তোলাবাজদের কোনো প্রয়োজন নেই ভোটের দিনে। এবং সেই প্রয়োজনটা আস্তে আস্তে যে ফুরিয়ে আসছে তার প্রমাণ গত ইলেকশনের রেজাল্ট। গত ইলেকশনে ভালো কাজের মধ্যে দিয়ে তৃণমূল সরকার জিতে এসেছে। মূলত আমি একবারও বলছি না যে কোথাও তোলাবাজি নেই, এটা বলার কোনো মানেই হয় না, কিন্তু মূলত যে ভোটটা পেয়েছে সেটা ভালো কাজের মধ্যে দিয়ে। অতএব সেই ভালো কাজটা কন্টিনিউ করার যথেষ্ট কারণ আছে। আমরা একটা উদাহরণের কথা জানি, পাশের রাজ্য বিহার। বিহারে নীতিশ কুমার এসেই রাস্তা তৈরি করেছিলেন, সাইকেল দিয়েছিলেন, কিন্তু সবার উপরে ল অ্যান্ড অর্ডারের উন্নতি ঘটিয়েছিলেন, এবং তার ফলে তিনি বিপুল পলিটিক্যাল সাপোর্ট পেয়েছেন। মমতা ব্যানার্জিও পাবেন, এবং পলিটিক্যাল সাপোর্ট পাবেন বলেই আমার মনে হয় তিনি রাজধর্ম পালন করবেন। তার যথেষ্ট রাজনৈতিক সদিচ্ছাও রয়েছে, এবং আমরা একটা অন্য পশ্চিমবঙ্গ দেখতে পারব। ধন্যবাদ অভিরূপ দা। অভিরূপদা বলেছেন 2-1টা ঘটনায় থেমে যাবে কিনা বিরোধীরা এই প্রশ্ন তুলতে পারেন। আমি বিপক্ষের প্রথম বক্তার কাছে যাওয়ার আগে শুধু জানাতে চাইব যে কলকাতা হাইকোর্টে গত 15ই জুলাই মাননীয় প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় যে ডিভিশন বেঞ্চ, তারা হুবহু একই প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন যে বিক্ষিপ্ত 2-1টা ঘটনায় ব্যবস্থা নেওয়া হলেও সার্বিকভাবে এই সিন্ডিকেট দৌরাত্ম্য তোলাবাজির বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে 3 সপ্তাহের মধ্যে হলফনামা নিয়ে মাননীয় আদালতকে জানাতে হবে। এই তথ্যটা দিয়ে আমার বিপক্ষের প্রথম বক্তাকে ডেকে নেব, বাদশা মৈত্র। নমস্কার। ব্যাপারটা অনেকটা এই প্রচণ্ড গরম পড়ে, প্রচণ্ড রোদ, কাঠফাটা রোদ, বৃষ্টি হচ্ছে না, তখন দেখেছি আকাশে একটু মেঘ করলে আমরা প্রচণ্ড হই হই করি। মানে একটু মেঘ করলেই লাফাই আমরা, মানে গরমটা এত পড়েছে যে সামান্য মেঘটাই তখন মনে হয় যে একটা বিরাট কিছু। তো এই ঘটনাটা যেরকম আলোড়ন সৃষ্টি করেছে তাতে এটা বোঝা যাচ্ছে গরম কিরম পড়েছে। গরম নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা যা বলবেন বলে মাননীয় বক্তা অভিরূপ দা যা বললেন, দেখা যাচ্ছে ঘটনাচক্রে সেটা
হাইকোর্টের বিচারপতিও বলছেন, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে হাইকোর্টের বিচারপতি বিরোধী পক্ষ অবলম্বন করছেন? আমার সেটা মনে হয় না। একটা বাস্তবতা আছে, তাই বলেছেন। আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই সরকার গত 5 বছরে আগের টার্মে ভালো কাজ করেছেন, ভোট পেয়েছেন, সেই জন্য ওনার মনে হচ্ছে যে তাহলে কেন তোলাবাজদের প্রয়োজন আছে? তো যদি ভালো ভোট না পেতেন সরকার, তাহলে কি তোলাবাজদের প্রয়োজন থাকতো? রাজধর্ম কি তাই বলে? মানে ভোটে জেতাটাই কি শেষ কথা? ভোট পেলে তোলাবাজের প্রয়োজন নেই, ভোট না পেলে তোলাবাজকে ব্যবহার করব? আমার সেটা মনে হয় না। আমার তৃতীয় প্রশ্ন, যদি তর্কের খাতিরে ধরেও নিই যে এর আগে যারা সরকার চালাতেন তারা প্রথম দিকে কিছু ভালো কাজ করেছিলেন, ওনার কথায় যেটা উনি নিজে স্বীকার করছেন, তাহলে সে একই কথা বলতে হয় যে এই সরকারও প্রথম দিকেই আছে, এখনো প্রাথমিক স্তর সবই অতিক্রান্ত হয়েছে। তাহলে কিছু ভালো কাজ যা করছেন, তো যে সরকারের সমালোচনা বিরোধীরা করছেন, মানে আমার প্রতিপক্ষে যারা বসে আছেন, দুটো দলের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। কারণ দুজনেই ওনার মত অনুযায়ী ওরা প্রাথমিক স্তরে করেছিলেন, এরা প্রাথমিক স্তরে আছেন। 34 বছর কি হবে আলোচনা সেখানে। আর একটা কথা যেটা খুব ভয়ঙ্কর, আমার দুটো জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে রাজধর্ম সবার জন্য সমান। মানে কেন অনেকের মনে হচ্ছে যে এটা কত দূর যাবে? গেলে সব থেকে খুশি আমরা হব, সেটা পক্ষে থাকি বিপক্ষে থেকে। এই রাজ্যের নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে সব থেকে বেশি খুশি আমি নিজেও হব, কারণ আমি তার সে ভালোটা নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমি তার অংশীদার হব, এতে কোনো দ্বিমত নেই। এবং যা হচ্ছে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু কথা হচ্ছে ওই যে হিমশৈলীর চূড়ামাত্র যেটাকে বলছেন, তো এই সমস্ত কাণ্ডগুলো কিন্তু যারা ঘটাচ্ছেন তারা শুধু নিজেদের ক্ষমতায় ঘটাচ্ছেন না, তাদের টিকি বাঁধা আছে অন্য জায়গায়। এখন টানটা কত দূর অবধি যাচ্ছে তারপর আমরা বুঝতে পারবো রাজধর্ম পালন হচ্ছে নাকি হচ্ছে না। কারণ যিনি রাজা, তিনি কখনো একই ব্যক্তির প্রতি রুষ্ট হচ্ছেন, আবার কখনো তার প্রতি নরম হচ্ছেন। যে কাছের লোক তার প্রতি রুষ্ট হয়ে আবার নরম হয়ে যাচ্ছেন, যে কাছের লোক নয় হয়তো তার প্রতি রুষ্ট থেকেই যাচ্ছেন। রাজধর্ম তা বলে না। সবশেষে বলবো যে বিরোধীরা যদি এটা বলেন, মানে আমার প্রতিপক্ষে যারা বসে আছেন, যে এখানে এই দিকে যারা বসে আছে তারা যা বলছে এ সবটাই আগে থেকে ভাবা, এর কোনো বাস্তবতা নেই, এ সবটাই সরকারের বিরুদ্ধে বলা। আর এটা যদি সত্যি বলে মনে করেন, তাহলে এটা মেনে নিতে হয় যে রাজা যা বলছেন বা রাজার সাথে যারা আছেন তারা যা বলছেন, তারা যা দেখছেন, সেটাই একমাত্র দেখা। আর তার উল্টো দিকে যারা অন্য কিছু দেখতে চাইছে বা ভাবতে চাইছে বা বলতে চাইছে, সে দেখার কোনো বাস্তবতা নয়। আমার মনে হয় এটা রাজধর্ম নয়। আর রাজধর্ম নয় বলেই এই ভাবনাটা ক্রমশ প্রশ্রয় পাচ্ছে। তাই আমার মনের মধ্যে সিঁদুরে মেঘ রয়ে যাচ্ছে যে রাজধর্ম প্রতিপালনের জন্য শুধু একটা ঘটনা একজন তোলাবাজকে তুলে আনাটা বিষয় নয়। রাজধর্মের প্রকাশ আমরা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে দেখব, আমাদের চিন্তার স্বাধীনতার ক্ষেত্রে দেখব, আমাদের ভাবনার স্বাধীনতার ক্ষেত্রে দেখব, আমাদের কথা বলার স্বাধীনতা দেখব, আমাদের কাজ করার স্বাধীনতা দেখব। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে যখন অনুভব করব আমি স্বাধীন মানুষ, আমি মুক্ত মনের মানুষ, তখনই স্বীকার করবো রাজধর্ম পালিত হচ্ছে, তার আগে নয়। ধন্যবাদ। ধন্যবাদ বাদশা। সংশয়ের মেঘ বাদশা বলছিল কিছু তথ্য দেয়া যাক। রুইজ মণ্ডল, জালাল উদ্দিন মোল্লা, মোজাম্মেল মোল্লা, যাদের নামে, যাদের তোলাবাজির আতঙ্কে, যাদের এই সিন্ডিকেট সংক্রান্ত অপরাধের আতঙ্কে গোটা রাজারহাট গোপালপুর এলাকা কাঁপত, আজকে এই অনুষ্ঠান যখন হচ্ছে তারা প্রত্যেকে গরাদের আড়ালে, এটা তথ্য, কোনো সংশয়ের জায়গা নেই। কিন্তু পাশাপাশি ওই বাদশার প্রশ্নটাও আমি গুঁজে দিতে চাইব যে তাদের টিকি বাঁধা ছিল যাদের হাতে, সেই রাজনৈতিক নেতারা, তাদের অবধি এই টানটা কি পৌঁছবে? পাশাপাশি অবশ্যই আরেকটা প্রশ্নও থাকবে, সেটা হচ্ছে অনেক কাউন্সিলর নিজেদের মধ্যে বলা বলি করছেন বলে সংবাদপত্রে পড়ছি যে কোভার্ট তোলাবাজি শুরু হয়ে যাবে, প্রকাশ্যে নয় কিন্তু গোপনে। আবার সেই রাস্তায় নতুন করে অপরাধের জন্ম নেবে না তো? আমার প্রস্তাবের পক্ষের দ্বিতীয় এবং পরের বক্তা চৈতি ঘোষাল। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার সব বন্ধু বান্ধব যারা আছেন, আমার
আমরা এই পক্ষে তারা বিপক্ষে তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। বাদশার আমার বন্ধু, ওর কথা দিয়েই শুরু করি, ও ঠিক আমার আগেই কথা বলছিলেন। সত্যি গরম পড়লে বৃষ্টির মানে সিঁদুরে মেঘ দেখলে মনে হয়, মানে বৃষ্টি একটু পড়লেই মনে হয় যে এইটুকুই কি পড়বে, কিন্তু ওই গরমের পর প্রাকৃতিক নিয়মেই বৃষ্টি আসে, আর প্রাকৃতিক নিয়মেই মানুষ বিশ্বাসও করে যে গরমটা কমবে, বর্ষা আসবে। এবার বর্ষাটা ওই এল নিনোর মতো কমবে না বাড়বে সেটা নিয়ে একটা তর্ক হতে পারে, কিন্তু বর্ষা আসে। তো সেইভাবেই মানে একদম একটা অন্য জায়গা থেকে আমি বলতে চাই যে যখন সানি ডেজ সুনীল গাভাস্করের অটোবায়োগ্রাফিতে পড়েছিলাম যে সুনীল গাভাস্কর যখন ব্যাট করতে নামতেন তখন উনি ক্রিজে থাকার কথা ভাবতেন। প্রথম 10টা রান করব ভাবতেন, তারপর কারণ উনি ওপেন করতেন, তারপর 20, তারপর 30-50। তো এইটা সময় বলবে, কিন্তু আমরা আশা কেন ছেড়ে দেবো? মানে আমরা এটা কেন ভাববো না যে এইবার আজকে এতগুলো ঘটনার পরে, মানে আমাদের নির্বাচনের ঠিক আগে আমরা নানান জায়গায় শুনছিলাম তো মানুষের অসন্তোষ, বিভ্রান্তি, নানান ধরনের কথা কানে আসছিল, চোখে দেখা হচ্ছিল, এবং কোথাও মনে হচ্ছিল যে এটার পরিবর্তন হবে হয়তো, কিন্তু পরিবর্তন তো হলো। পরিবর্তন হলো তার কারণ মানুষ বিশ্বাস করলো, আস্থা রাখলো সেই মানুষটির প্রতি যাকে আবার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করে নিয়ে আসা হলো। এখানে যে আজকের আমাদের যে বিষয়টা, দলীয় জঞ্জাল সাফ, তোলাবাজিতে নেই মাপ, দ্বিতীয় ইনিংসে মমতার আস্থা রাজধর্মে। আমি যদি একটু কথাটা ঘুরিয়ে নিয়ে বলি যে মানুষের আস্থা মমতাতে, এবং তিনি রাজধর্ম পালন করবেন। তোলাবাজিদের আস্থাতে মমতা নয়, মানুষের আস্থায় মমতা এসেছে। আজকে যারা প্রতিটি কর্নারে প্রতিবাদ করেছিলেন, বা যাদের মনে হয়েছিল যে এই অন্যায়ের সামাজিক যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা বদলানো উচিত, থামানো উচিত, তাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই ভোট দিয়েছিলেন। তারা নিশ্চয়ই বিশ্বাস করেছিলেন যে রাজধর্ম তিনিই পালন করবেন, সেই আশাতেই ভোট দিয়েছিলেন। তাই প্রথমে যখন এই দ্বিতীয় ইনিংসে উনি এলেন, উনি কিন্তু সোচ্চারে এমন একটা ঘটনা ঘটালেন যার সতর্ক বার্তা আমাদের সমস্ত সমাজের সকলের কাছে পৌঁছলো। শুধু যারা তোলাবাজ তাদের কাছে নয়, তাদের কাছে তো পৌঁছলোই। দলে যদি অন্যায় করা হয় তাদের জায়গা জেলে, সেই সতর্ক বার্তা তো পৌঁছলোই। পুলিশদের কাছেও পৌঁছলো যে সবসময় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রথম স্টেপটা আসবে এবং তারপর তারা করবেন তা নয়, তাদেরও রিয়্যাক্ট করতে হবে। তাদের নানান সেকশনের চাপের মধ্যে পড়েও তাদের পুলিশের ধর্ম পালন করতে হবে, সে বার্তাও পৌঁছলো, মানুষের কাছে পৌঁছলো। এবং এই যে তোলাবাজিদের জেলে ভরা, এতে তো নিরাপত্তারও একটা বড় জায়গার পরিবর্তন হওয়ার কথা আমাদের। আজকে যেখানে মদ খাওয়া হচ্ছে, যেখানে টাকা দিয়ে নানান ধরনের ওই ক্লাবের ছেলেরা উচ্ছ্বাস করছে, মোচ্ছব করছে, তারপরেই তো ওই রাস্তা দিয়ে মেয়েরা গেলে তাদেরকে ডেকে অপমান করা হয়েছে, এবং তারপরে যা যা ঘটনা, চরম ঘটনা ঘটতে পারে সেটাও হয়েছে। সুতরাং ওই তোলাবাজি বন্ধ করলে এটাও একটা নিরাপত্তার জায়গা তৈরি হয় বটে। আর আরেকটা কথা বারবার মনে হয়
যে ওই জন্যেই বিশ্বাস করতে ইচ্ছে করে। মানে আগে অবিশ্বাস করে ইন্টারপ্রেট করে কাকেশ্বর কুচকুচের মতো নানান রকম হিসেব করে হাতে পেন্সিল নিয়ে তো কোনো লাভ নেই। যিনি আছেন, যিনি রাজধর্ম পালন করার জায়গায় আছেন, তার ওপরেই তো বিশ্বাস করব যে তিনিই রাজধর্ম পালন করবেন। তিনি যদি না করেন আবার প্রতিবাদ করব, কিন্তু তার ওপরেই তো বর্তায় কাজ করার। আর সবসময় মনে হতো যে মুখ্যমন্ত্রী অনেক দূরের মানুষ, তার কাছাকাছি আমাদের মতো সাধারণ লোকজনরা যেতে পারেন না। তো এই মুখটা, এই ইমেজটা কিন্তু বদলে গেছে। আমার সত্যি ভীষণভাবে আমি টাচড হয়েছি সেদিন যখন এবিপি আনন্দর পর্দায় দেখলাম যে খাদে পড়ে যাওয়া মানুষগুলো তাদের সমস্ত প্রোটোকল ভেঙে মুখ্যমন্ত্রী ওই কমান্ডোদের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে বলছেন যে আমি দাঁড়িয়ে এই সমস্ত কাজটা করছি, উদ্ধার কাজ আমি দাঁড়িয়ে করছি, আপনারা ভয় পাবেন না, এটা কিন্তু ভয় পাবার সময় নয়, আপনারা কাঁদবেন না। এই কাঁদবেন না কথাটা কোনো নেতার মুখে শুনিনি। যেন মনে হলো বাড়ির লোকের আপনারা কাঁদবেন না, এই সময় কিন্তু মাথা খারাপ হয়ে যায়, মানে এক্সাইটেড হবেন না, আমরা কিন্তু আছি, আমি কিন্তু ওপরে দাঁড়িয়ে আছি। এটা নিশ্চয়ই একটা বড় মুখ, মানবিকতার মুখ, আস্থার মুখ। তাই বিশ্বাস করে ঠকার আগে অবিশ্বাস করে ঠকতে চাই না। ধন্যবাদ। ধন্যবাদ চৈতি। কোনো সন্দেহ নেই চৈতি আস্থার কথা বললো, কিন্তু এই আস্থার মানে কি এই যে সমস্ত কাজ একজনকে বা একটি দফতরকে নির্দিষ্ট করে করতে হবে? আমি কয়েকটা উদাহরণ রাখতে চাইব। এই মাসের 9 তারিখ কেষ্টপুরে বাড়ির ছাদে ঘর তুলবেন একজন প্রাক্তন সেনাকর্মী সুনীল কুমার বিশ্বাস। তুলতে দিলেন না এই সিন্ডিকেটের যারা কারবার করেন, পুলিশে কমপ্লেন করলেন, পুলিশ শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে ঢালাইয়ের কাজ শেষ করলো, কিন্তু নির্দেশটা কোত্থেকে এলো? মুখ্যমন্ত্রীর দফতর থেকে। দ্বিতীয় ঘটনা 16 তারিখ রাজারহাটের সৌরভ গাঙ্গুলি এভিনিউতে 5 তলা বাড়ি তৈরি হচ্ছে, স্থানীয় ক্লাব 5 লক্ষ টাকা দাবি করলো। সেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফোন করে নির্মাণ সংস্থাকে আশ্বাস দেওয়া হলো কোনো চিন্তা করবেন না, কাজ করুন। আজকে সেই ক্লাবের 2 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর শাসক দলে, তিনি বলছেন যে ঘটনার কিছু জানেন না, এর সঙ্গে তার কোনো যোগ নেই। আজকে এই অনুষ্ঠানের শুরুতে আপনাদের বললাম বাগুইহাটিতে সিন্ডিকেট সংক্রান্ত কেসে 4 জন এবং এয়ারপোর্ট এলাকায় এই সিন্ডিকেট তোলাবাজির কেসে 2 জনকে, শাসক দলের 6 জনকে গ্রেফতার করা হয়েছে সেই মুখ্যমন্ত্রীর দফতরের নির্দেশে। মুখ্যমন্ত্রীর দফতরের স্পষ্ট নির্দেশ যে সিন্ডিকেট তোলাবাজি সংক্রান্ত কোনো অভিযোগ এলে পুলিশ যেন ব্যবস্থা নেয়। থানার কাজে মুখ্যমন্ত্রী এবং তার দফতরকে ঢুকতে হবে কেন? কেন বার্তাটা আরো স্পষ্ট করে পুলিশ মহলের একদম নিচে তলাও চলে যাবে না যে অন্যায় করলে শাস্তি পেতে হবে? কঠোর সেই বার্তার প্রত্যেকটা ক্ষেত্রে কেন মুখ্যমন্ত্রীকে ইনভলভ হতে হবে? আমার পরের বক্তা জয়ন্ত নারায়ণ। নমস্কার। দ্বিতীয় ইনিংসের শুরুতেই একটা ধাক্কা খেয়েছি যখন দেখলাম পুলিশ কমিশনার সোমেন মিত্রকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হলো। তার সাথে সাথে আরও 6 জন আইপিএস অফিসারকে কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হলো। কি কারণ ছিল? সারা পশ্চিমবাংলায় 211-77 ভোটে আপনারাই জিতেছেন। কলকাতায় তো বিরোধীরা একটি আসনও পায়নি। তাহলে আপনি কেন মাননীয় পুলিশ কমিশনারকে বদলালেন? তার মানে দাঁড়াচ্ছে রাজধর্মে আস্থা রাখার চাইতে আপনি অনেক বেশি আস্থা রাখেন নিজের কথা দিয়ে সেই কথা রাখায়। সবার মতটা দেখে কতগুলি প্রশ্ন জাগছে। আপনারা স্বীকার করছেন দলে জঞ্জাল জমেছে, সেই জঞ্জালে পা রেখেই প্রথম ইনিংসের ধাপ টপকে আপনারা দ্বিতীয় ইনিংসে পা রাখলেন। আর শুধু তোলাবাজিতেই কি জঞ্জাল? আর কোথাও নেই? মনে রাখবেন, মগনলাল মেঘরাজ মার্কা একটা লোককে গ্রেপ্তার করলেই তোলাবাজির জঞ্জাল সাফ হয় না। আর এই লোকটার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রথম ইনিংসের গোড়া থেকেই। আর সেদিন যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোনে অনুযোগ না করতেন, তাহলে কি ওই মগনলাল মেঘরাজটিকে ধরা হতো? মাননীয় সন্তোষ লোধ যদি প্রবীণ রাজনীতিবিদ না হতেন, তাহলে তার কথা কি পুলিশ শুনতো? আচ্ছা, আমার প্রশ্ন আপনাদের কাছে, সব মানুষের কি বড় বড় রেফারেন্স আছে?
বড় বড় রেফারেন্স ছাড়া কাজ হবে, আর উত্তর 24 পরগনা ছাড়া তোলাবাজ কোথাও নেই। আমি দুটো উদাহরণ দিচ্ছি। আসানসোল আর রাজারহাটে দুটো কোর্ট বিল্ডিং থমকে গেছে, তাদের কাজ হচ্ছে না। আমাদের একজন মাননীয় প্রাক্তন বিচারপতি, তার বাড়িতে তোলাবাজদের হামলা হয়েছে। আর আমাদের একজন মাননীয় বিচারক চাঁদার জুলুম সহ্য করতে না পেরে প্রতিবাদ করে তাকে হেনস্থাও হতে হয়েছে। চাঁদার জুলুমও তো একরকম তোলাবাজি বটে। কি হয় সেই লোকগুলোর, যাদের কোনো রেফারেন্স নেই, তাদের অসহায় আর্তি পুলিশের কানে বা প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বের কানে যায়। আর রাজধর্ম মানে কি? রাজধর্ম মানে কি একটি মানুষের নির্দেশে পুলিশের কাজ করা? আর একটা প্রশ্ন আছে, আচ্ছা টাকাগুলো কোথায় যায়? এই যে লোকগুলো তোলাবাজি করছে, এরা কি নিজেদের পরিবারের জন্য তোলাবাজি করছে, নাকি অন্য কারো নির্দেশে, অন্য কারো অঙ্গুলি হেলনে তোলাবাজি করছে? এই টাকাগুলো কোথায় যাচ্ছে এটা শেষ অবধি দেখা হবে তো, নাকি এই লোকগুলোকে নিছক বলির পাঁঠা করেই শেষ হয়ে যাবে আর আমরা শুধু আলোচনা করব যে জঞ্জাল সাফ হচ্ছে, জঞ্জাল সাফ হচ্ছে? আমার ধারণা রাজধর্ম অনেক বেশি প্রতিফলিত হবে যখন প্রতিটি দপ্তর স্বাধীনভাবে কাজ করবে, যখন ট্রাফিক সার্জেন্ট কারো হাতে থাপ্পড় খেয়ে 2.5 ঘন্টা অপেক্ষা করবে না একটি অভিযোগ লেখার জন্য, যখন কলকাতার মাননীয় মহানাগরিকের ভাইঝি পুলিশকে হেনস্থা করার পর পুলিশ ক্যামেরা দেখলে পালাবে না, যখন আপনার অনুগামীদের আক্রমণ এড়াতে না পেরে পুলিশ ফাইল নিয়ে টেবিলের তলায় লুকোবে না, তখন হবে আসল কাজ। আর আপনি, আমার অনুরোধ, নির্দিষ্টভাবে সমস্ত দপ্তরকে সুষ্ঠুভাবে কাজ করতে দিন। তা না হলে কিন্তু সবাই শুধু আপনার অপেক্ষায় বসে থাকবে। যখন মানুষ খাদ থেকে পড়ে যাবে আপনি এসে তুলবেন, যখন ব্রিজ ভেঙে পড়বে আপনি এসে সামলাবেন। প্রতিটি মানুষের কাছে আপনার পৌঁছানোটা কিন্তু রাজধর্ম নয়। আর একটা কথা বলা প্রয়োজন, ভারতবর্ষ কিন্তু রাজধর্মে আস্থা রাখার চাইতে অনেক বেশি আস্থা রাখবে গণতন্ত্রে এবং আইনের সুশাসনে। যদি গণতন্ত্রে আস্থা না থাকে তাহলে কি হয়, সেটা ওই মগনলাল মেঘরাজকে যিনি সৃষ্টি করেছিলেন তাঁরই সৃষ্ট আর একটা চরিত্রে তা দেখা গেছে। তার বিশাল মূর্তি কিন্তু সাধারণ মানুষদের দড়ির টানে পড়ে খান খান হয়ে গিয়েছে। কাজেই শেষ করব এই বলে, শুধু তোলাবাজ একজন ধরা পড়লো কি দুজন ধরা পড়লো তার জন্য দুহাত তুলে নাচার কোনো দরকার নেই। সুযোগ পাওয়া গেছে অনেক, 5 বছর সুযোগ ছিল, 5 বছরে আপনারা কাজ নিশ্চয়ই করেছেন, সেই জন্যই সাধারণ মানুষ আপনাদের নিয়ে এসেছে। আর একটা দুটো কাজ করে এমন আত্মতৃপ্তি আনবেন না যাতে করে মনে হয় রাজধর্ম প্রতিপালন হচ্ছে। আমাদের দেশ রাজধর্মের চাইতে অনেক বেশি আস্থা রাখে গণতন্ত্রে এবং আইনের শাসনে। ধন্যবাদ। ধন্যবাদ জয়ন্ত। নিঃসন্দেহে গণতন্ত্রকে রাজধর্মের ওপরে জয়ন্ত রাখলো, কিন্তু বাঙালিদের যাদের ঐতিহ্যে রবীন্দ্রনাথ এবং সেই মালিনী নাটকে যখন নিজের মেয়েকে নির্বাসনে পাঠিয়ে রাজধর্ম রক্ষা করছেন রাজা, কিংবা সামান্য ক্ষতি যেখানে কাশীর সেই রাজা রাজমহিষীকে নির্বাসনে পাঠাচ্ছেন গরিবের কুঁড়ে ঘরে আগুন লাগানোর জন্য, যে বাঙালি সেই রবীন্দ্রনাথ পড়ে এসেছে তাদের জীবনে, জনজীবনে, সামাজিক চেতনায় যে রাজধর্ম নিঃসন্দেহে গণতন্ত্রের একটা ছবি, একটা প্রতিফলন, একটা নতুন দিক হিসেবে উঠে আসবে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমার পরের বক্তা প্রস্তাবের পক্ষে অনিন্দ বসু। অনিন্দ বলে থেমে যাওয়াটা এখন একটু মুশকিলের, লোকে চট্টোপাধ্যায় ভাবতে পারে। ধন্যবাদ জানাচ্ছি এবিপি আনন্দকে আমাকে এখানে বলতে বলার জন্য। আসলে জয়ন্ত যেটা বললেন সেটা আমার খুব পজিটিভ লাগলো। এই মুহূর্তে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেখানে জয়ন্ত আরো ভালো কিছু সাজেশনস দিলেন। থ্যাংক ইউ। আমার ঘটনাচক্রে যেখানে আমি থাকি, আমার ফ্ল্যাটের উল্টো দিকে একটা ময়লা ফেলার জঞ্জালের ভ্যাট আছে বেশ বড়, এবং প্রত্যেক দিন সকালবেলা সেটা নিয়ম মতো পরিষ্কার হয়। শুধু আমার এলাকায় নয়, আমার আশপাশের এলাকায়, এবং আপনারা যারা কলকাতা শহরে ঘোরাঘুরি করেন সবাই আমরা দেখেছি যে নতুন সরকার আসার পরে আমাদের এই শহরে অনেকগুলো সুন্দর সুন্দর ময়লা ফেলার বড় বড় ভ্যাট তৈরি হয়েছে, যেগুলো একদম ঠিকঠাক ওয়েল অর্গানাইজড, এবং সেখান থেকে ময়লা বেরোনোর কোনো সেরকম কোনো চান্স নেই।
তো রাস্তাঘাটের জঞ্জাল সাফ করার পর মুখ্যমন্ত্রী বা মাননীয় সরকারের দ্বিতীয় পদক্ষেপ হলো দলের জঞ্জাল সাফ করা, সমাজের জঞ্জাল সাফ করা। এর জন্য আমি একটা সাধুবাদ অবশ্যই জানাই যে তার এই দিকে তিনি নোটিস করেছেন এটা। দেখুন, এই বিষয়টা নিয়ে আমার 42 বলে একটা সিনেমা আমরা দেখেছিলাম ছোটবেলা, বিকাশ রায় ছিলেন, ভারতের স্বাধীনতার প্রেক্ষাপট ছিল মেদিনীপুর। তো সেইখানে লাস্ট একটা সিন ছিল, সেটা অনবদ্য, যে একটা বিজয় মিছিল বেরিয়েছে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে, প্রচুর মানুষ সেখানে বেরিয়েছেন এবং সেখানে বন্দে মাতারাম বন্দে মাতারাম করে যে ভদ্রলোকটি সব থেকে বেশি চেঁচাচ্ছিলেন তাকেই ওই ছবিতে দেখা গেছে যে তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং কিছু স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছিলেন। আমার এই প্রসঙ্গ টানার পেছনে একটাই কারণ, যে পাওয়ারে যায়, যখন একটা দল পাওয়ার পায় বা সরকারের ক্ষমতায় আসে, তখন সেখানে কিছু সুবিধেবাদী, কিছু স্বার্থান্বেষী, কিছু বিশ্বাসঘাতক এমনিই জুটে যায়, পাল্লায় ভারী রেখে জুটে যায়। এ গাছে আর ফল নেই, চল ও গাছে যাই, এই জায়গা থেকেই তারা যান। সেটা যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো কারণেই হোক, সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কারণেই হোক, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কীর্তিকলাপের কারণেই হোক, যে কারণেই হোক, তার নোটিশে এসছে এবং তিনি সেটা নোটিশ করেছেন এবং তিনি যে প্রকাশ্যে বলছেন সাধারণ মানুষকে যে আপনারা এইটাকে প্রতিরোধ করুন, আপনারা কেউ দেবেন না, তোলাবাজি আমি এবার রুখবো, তিনি এই প্রতিশ্রুতি দিচ্ছেন। সুতরাং সেটাও একটা সাধুবাদ তো কুড়োয় বটেই। আরেকটা জিনিস বলি যে আমি ব্যক্তিগতভাবে মিডিয়া, খবরের কাগজ এর দ্বারা একটু কনফিউজড হয়ে গেছিলাম। নতুন সরকার আসার পরে আমি দেখছি একটা চ্যানেল তার স্তুতিগান হচ্ছে, একটা চ্যানেলে তার বিরুদ্ধে বলা হচ্ছে, একটা খবরের কাগজ তিনি ভালো করেছেন বলে লিখছে, আরেকটা খবরের কাগজ লিখছে যে না, তিনি মোটেই কিছু ভালো করেননি। তো একজন সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি একটু ঘেঁটেই গেছিলাম। তারপর আমি খুব ছোট্ট করে, আচ্ছা আমি নিজে কি দেখছি, একজন নাগরিক হিসেবে আমি কি দেখছি, আমাকেও তো দুটো চোখ দেওয়া হয়েছে, আমিও তো দেখছি, আমার বিচার বুদ্ধি দিয়ে আমি কি দেখব। যদি পশ্চিমবঙ্গটাকে একটা ঘর মনে করা হয়, ধরা যাক এটা একটা বাড়ি, যে বাড়িটার মেনটেনেন্সের দায়িত্ব এবং সেই বাড়ির লোকজনের মেনটেনেন্সের দায়িত্বে ছিলেন 34 বছর ধরে একটা সরকার। ঘটনাচক্রে কার দোষ কি ভুল সেটা অন্য তর্কের বিষয়, আরেকদিন সেটা নিয়ে কথা বলা যাবে। কিন্তু মোদ্দা কথা হলো, এমন একটা অবস্থায় এলো বাড়িটা যে তার বারান্দা ভেঙে গেছে, তার জলের ক্রাইসিস, তার পাইপলাইনের সমস্যা, তার বাথরুম নোংরা, সেখানে বাদুড় ঘুরে বেড়াচ্ছে, ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, জঞ্জাল, নোংরা ইত্যাদি ইত্যাদি করে বাড়িটা প্রায় একটি ভঙ্গুর দশা। সেইটা তৎকালীন বিরোধী নেত্রী এবং তার দল সেটা মানুষকে আইডেন্টিফাই করালেন যে এইগুলো কিন্তু হচ্ছে, বাড়িটা কিন্তু ভেঙে পড়ছে এবং মানুষ সেই বিশ্বাস করে মানুষ নতুন সরকার আনলেন এবং মেনটেনেন্সের দায়িত্ব দিলেন নতুন কারোকে। এবং সেইটা কিন্তু 5 বছর আমার মনে হয় যে সেটা খুব একটা 5-6 বছর খুব একটা যে বিরাট দীর্ঘ সময়, যেটায় তিনি একদিনে সেই সমস্ত সমস্যা আমরা 5 বছরের মধ্যে সমাধান দেখতে পাবো, এটা মনে হয় ঠিক নয়। এই এক্সপেকটেশনটা একটু বেশি বলে আমার মনে হচ্ছে। 5-6 বছর খুব একটা যে বিরাট দীর্ঘ সময়, যেটায় তিনি একদিনে সেই সমস্ত সমস্যা আমরা 5 বছরের মধ্যে সমাধান দেখতে পাবো, এটা মনে হয় ঠিক নয়। এই এক্সপেকটেশনটা একটু বেশি বলে আমার মনে হচ্ছে। এছাড়া বলি যে আমি ভালো কি দেখেছি, একজন নাগরিক হিসেবে আমি যেটা ভালো দেখেছি, আমাদের শহরটা কিন্তু দেখতে দিব্য হয়েছে, সুন্দর হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার হয়েছে। যে গ্রামে আজ থেকে 7-8 বছর আগে আমি যখন গেছিলাম, আমাকে গাড়ি মেইন রোডে দাঁড় করিয়ে আমাকে ভ্যান রিক্সায় চেপে ওই মাটির রাস্তা ধরে গ্রামে যেতে হয়েছিল। আমি মিনিট 3 পর ভ্যান রিক্সা থেকে নেমে গেছিলাম, আমার কোমর ডিসলোকেট না হয়ে যায় এই ভয়ে। সেই রাস্তায় আমি যখন আজকে গেছি, আমি কিন্তু দেখেছি একটা প্রশস্ত রাস্তা, পিচ রাস্তা, সেখানে আলো পৌঁছেছে। আমি কিছুদিন আগে এবিপি আনন্দর সঙ্গে একটি জায়গায় গেছিলাম ইলেকশনের আগে একটি অনুষ্ঠানে, সেখানে গিয়ে আমি দেখলাম বাহ, দুদিকে বেশ সুন্দর জায়গা, রাস্তা চওড়া হয়েছে, সেখানকার মেয়েরা হাসি খুশি রয়েছে, তারা স্কুলে যাচ্ছে, তারা সাইকেল পেয়ে, এখন সাইকেল দেওয়াটা কতটা ভালো হয়েছে কি খারাপ হচ্ছে আমি সেই তর্কে, আমি একজন নাগরিকের দৃষ্টি থেকে যা দেখেছি। আমরা প্রিভিলেজ, দেখুন আমি আজকে এসি গাড়ি করে এখানে এলাম, সাধারণ মানুষের থেকে আমি অনেক বিচ্ছিন্ন, সুতরাং সাধারণ মানুষের জন্য আমি ভেবে কেঁদে আকুল হয়ে যাচ্ছি, এটা বলে আমি এতটা মিথ্যুক সাজতে রাজি নই এই মুহূর্তে। কিন্তু
যারা সাধারণ মানুষের জন্য ভাবছেন, সাবঅল্টার্ন এই শ্রেণীটা, যে ছেলেটা দিয়ে কথা বলে আমি তাকে দেখে হাসি, কিন্তু একবার যদি নিজের দিকে তাকাই যে আমি আই এম ফরচুনেট এনাফ যে আমি কলকাতা শহরের মতো একটা শহরে জন্মগ্রহণ করেছি, আমার এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে আমি ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য, ভালো মোটামুটি ভালো খাবার দাবার, ভালো ভ্যালু সিস্টেমে বেড়ে উঠেছি। কিন্তু আমার বিশ্বাস এই রাজ্যের 70% মানুষ সেই সুযোগ পাননি। তাদের কি দোষ? আজকে তাদেরকে কেন শেখানো হয়নি যে ওটা বাবা, ওটা নয়, ওটাকে দন্ত বলে, বাংলায় 3 রকমের আছে। এটা মনে হয় 5 বছরে শেখানো সম্ভব হবে না। আমার মনে হয় যে আরেকটু সময় দেয়া, আমরা এত অধৈর্য না হয়ে, যে তিনি একটা ভালো স্টেপ নিচ্ছেন, একটা ভালো কাজ হচ্ছে, একটা পজিটিভ ভাইব তৈরি হচ্ছে, ওয়াই ডোন্ট উই সাপোর্ট ইট? আমরা সবসময় যদি নেগেটিভ হচ্ছে না যা করছে তার মধ্যে সবসময় একটা না ওখানে ভুল আছে, ওখানে খুঁত আছে, এটা না ভেবে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এই নতুন সরকারকে একটা সুযোগ দেওয়া উচিত, কারণ এখনো অনেকটা সময় আছে এবং আমি খুব আশাবাদী যে আমাদের এই রাজ্য যদি এইভাবে চলে, যদি সততা দিয়ে সত্যিই তিনি কিছু করার চেষ্টা করেন, এই সরকার কিছু করার চেষ্টা করেন, তাহলে আমরা একদিন ভালো জায়গায় পৌঁছব। ধন্যবাদ। ধন্যবাদ অনিন্দ। অনিন্দ আশাবাদী। অনিন্দ ইঙ্গিতটাতে খুব জোর দিল। কোন ইঙ্গিতটা? সেই ইঙ্গিতটা যখন অনিন্দ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছে যেদিন, যে মুহূর্তে, তখন যে বার্তাটা গেছিল সেটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে, যে স্তরের রাজনৈতিক নেতাই হন কিংবা প্রশাসনিক কর্তা, যদি তোলাবাজি, বিশৃঙ্খলা তৈরি আর মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে, কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এই অভিযান চলবে। ইঙ্গিত। অনিন্দ যেটা ভরসা রাখতে চাইছে। আমার প্রস্তাবের বিপক্ষের পরের বক্তা চন্দন সেন। নমস্কার। আজকের আলোচনার 3টে পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে দলীয় জঞ্জাল সাফ। অভিরূপদা প্রথমে এসেই বললেন যে কিছু তথ্য দিলেন, তেমনি আমার কাছে কিছু তথ্য হঠাৎ করেই আমি দেখতে পেলাম যে 95 সাল থেকে প্রায় 2010 সাল পর্যন্ত সিপিআইএম নামক দলটি তাদের জেলা স্তরের যারা নেতা ছিল থেকে শুরু করে একেবারে নিম্ন স্তরের নেতাদের পর্যন্ত বিগত 25 বছরে প্রায় 22,000 লোককে তারা তাদের পদচ্যুত করায়, এবং পদচ্যুত করায় একটাই মাত্র কারণে, তার কারণ তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল বলে বিভিন্ন মহল থেকে খবর আসছিল। কিন্তু তাতেও কি ঘটেছে, কিভাবে ঘটেছে, কেন ঘটলো, সেটা আজ পর্যন্ত কেউ আলোচ্য বিষয় হিসেবে দেখেননি। আমার মনে হয় সেটা আলোচ্য বিষয় হওয়া দরকার। প্রথমত যে এটা দলীয় জঞ্জাল সাফ বললে তারা বড় জিনিস বোঝায়। এটা শুধুমাত্র ওই অনিন্দ চট্টোপাধ্যায় বা কয়েকজন ওপরতলার আগাছাকে কয়েকটা তুলে ফেললাম, তাহলে গোটা তলায় যে জঙ্গলটা হয়ে রয়েছে সেই জঙ্গলটা উঠে গেল, তা তো নয়। দলীয় জঞ্জাল সাফ বলতে একটা বিরাট বড় অংশ বোঝায়। সেই বিরাট বড় অংশটা সেটা কি হতে পারলো? তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন ভোটের আগে যে যদি আগে জানতাম তাহলে আমি এদেরকে এই ভোটে দাঁড়াতে দিতাম না। যদিও ভোট মেটার সঙ্গে সঙ্গে উনি বলেছেন যে এটা নো কারাপশন স্টেট, কোনো কারাপশন নেই এই স্টেটে। যদিও আমাদের যে দেশের সূচকগুলো সেগুলো অন্য কথা বলে, কিন্তু তবুও উনি বললেন এটা নো কারাপশন স্টেট। ভালো কথা। কিন্তু দলীয় জঞ্জাল সাফ করতে গেলে যেখান থেকে শুরু করতে হবে সেটা করার ক্ষমতা আমার মনে হয় না ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের আছে। আমি আবার কথাটা বলছি, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের সাহস নেই যে গোটা একদম মাথা থেকে পা পর্যন্ত যত রকম জঞ্জাল আছে সব সাফ করে দেবেন, কারণ দিলে পার্টিটা থাকবে না। এটা যারা পার্টি করেন তারা প্রত্যেকে জানেন, আর যারা করেন না সাধারণ মানুষ তারাও জানেন। এবং তার পরবর্তী ক্ষেত্র, তোলাবাজিতে নেই মাপ। আপনারা জানেন হাওড়ার 55 নম্বর ওয়ার্ডে 1500 বাড়ি আছে। সেখানে ঘোষণা করা হয়েছিল যে প্রত্যেককে রাত পাহারার জন্য 50 টাকা করে দিতে হবে। 3 জন রাত পাহারার জন্য স্থিরীকৃত হলেন, এরা 3 জন রাত পাহারা দেবেন
এদের প্রত্যেকের মাস মাইনে 7,500 টাকা। 1500 বাড়ি থেকে কিন্তু 50 টাকা করে তোলা হয়েছে। বাকি টাকাটা কোথায় গেল এখনো কেউ হিসেব দেয়নি, দেবেও না। ঠিক একই রকমভাবে আপনারা যারা জানেন তারা প্রত্যেকে জানেন, যারা গ্রামাঞ্চলে থাকেন, গ্রামাঞ্চলের সঙ্গে যোগাযোগ আছে, অন্য রাজনৈতিক দলের মিটিংয়ে গেলে বা অন্য রাজনৈতিক দলের সমর্থক হিসেবে কখনো যদি থেকে থাকে, তাদের সেই বাড়িতে থাকতে গেলে কি ধরনের কি আজকাল নতুন নিয়ম হয়েছে, কথা হয়েছে যে জরিমানা দিতে হবে, সেটা সবাই জানে। এবং এর ফল কি হচ্ছে সেটাও আমরা জানি। আমরা এলাম রাজধর্ম, কারণ তোলাবাজির এত রকমের বিস্তৃত ব্যাপার স্যাপার আছে, সেগুলো যদি বলতে হয় তাহলে এইটুকু সময়ের মধ্যে সেটা সম্ভব নয়। কারণ আমার পূর্ববর্তী বক্তা এবং পরবর্তী বক্তারা তারা বলে দেবেন কি কি আছেন। এবার রাজধর্ম, এখন সমস্যা হলো যে ভীষ্ম সারা জীবন কিন্তু রাজধর্ম পালন করতে গেছিলেন, কিন্তু রাজধর্ম পালন করতে গিয়ে কারোর কোনো উন্নতি করতে পারলেন না। দ্রৌপদীর বস্ত্রহরণও আটকাতে পারলেন না এবং গোটা যুদ্ধটাও আটকাতে পারলেন না। কারোর মানে ভালো কিন্তু করে উঠতে পারেননি রাজধর্ম পালন করে। আসল কথা হচ্ছে কার্যকরিতা আছে কিনা, রাজধর্ম যদি পালিত হয় তার কার্যকরিতা আছে কিনা। এবার সমস্যা হলো আমার কাছে আল কাপোনেরও ফোন নাম্বার নেই, আমার কাছে দাউদেরও ফোন নাম্বার নেই, বা পাশের প্রধান মাননীয়ারও ফোন নাম্বার নেই। তাহলে আমি বাঁচবো কি করে, বা বাকিরা বাঁচবেন কি করে? বাকিরা বাঁচতে পারেন যদি ওই পাড়ার বা তেমন কোনো লোকের সঙ্গে বা স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি তার যোগাযোগ থাকে, তাহলে তিনি বাঁচতে পারেন। এটা একটা পলিটিক্যাল প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে দিন দিন। এটা একটা মাদারহুড স্টেটমেন্ট হয়ে দাঁড়াচ্ছে। কারণ রাজধর্ম যদি পালন করতে হয়, একাধিকবার জয়ন্ত বলেছেন, আর ইদানিং একটা কথা আপনারা প্রায়ই দেখতে পাচ্ছেন যে আগের সরকার কি কি ভুল করেছিল সেইটা হচ্ছে এখনকার সরকারের করার নিরিখ। আমি একটা প্রশ্ন করতে চাই, যা যা হচ্ছে বলা হচ্ছে, আরে এগুলো তো করার কথা ছিল। আগের সরকার করেছেন কি করেননি এটা তো ইম্পর্টেন্ট নয়, এবং সেটা করার কথা ছিল সেটা করছেন না, কিন্তু কেউ একবারে এসে লজ্জিত হয়ে বলেন না সরি আমার করার কথা ছিল এতগুলো, আমি এতগুলো করতে পারিনি, আমি শুধু এইটুকু করতে পেরেছি। এটা কি রাজধর্ম? আমার মনে হয় এই যে এই বর্তমানের প্রসেসটা, যে অমুক সময় ওরা তো অনেক খারাপ খারাপ কাজ করেছিল, সুতরাং আমরা অনেক খারাপ খারাপ কাজ করলেও কিছু যায় আসে না, এটা দিয়ে কিচ্ছু প্রমাণ হয় না। রাজধর্ম কার্যকরিতার ফলে হয়, এবং আমার দৃঢ় ধারণা যে কার্যকরিতা, তার কারণ এই যে লোকটি অনিন্দ্য চট্টোপাধ্যায় যখন জেল থেকে ফেরত আসবেন, বা অন্যান্য যারা যারা ধরা পড়েছেন তারা জেল থেকে ফেরত আসবেন, তারপরে যে রিটালিয়েশন হবে, তারা যে সমস্ত ঘটনা ঘটাবেন, সেইটা কি ঘটতে পারে বা পারবে? তারা কি করতে পারবেন না আর কিছু? সেটা যখন সম্ভব হবে তখন আমরা বুঝবো যে হ্যাঁ যথার্থ অর্থে রাজধর্ম পালিত হচ্ছে। আর দ্বিতীয়ত এবং শেষ কথা, যিনি এই তদন্ত কমিটির মাথা, তিনি সবচাইতে আগে বলেছিলেন যে 2000 গুন্ডা পড়ে গেলে, ধরা পড়লে সরকার পড়ে যাবে, এবং তারপরে তিনি খুব মানে রাজধর্ম পালিত হয়েছে, তিনি একটি ছোট শহরের মেয়র হয়েছেন। তো সুতরাং রাজধর্ম এভাবেই পালিত হবে। তিনিই আবার খুঁজে দেখার নাকি চেষ্টা করছেন যে কোথায় কোথায় কে কী গণ্ডগোল হয়েছে। আবার দুদিন বাদে বোঝা যাবে যে না তা নয়, অমুকের এরা লোক। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটা লোকে পুড়িয়ে দিয়েছে শুধুমাত্র এই সিন্ডিকেটের এতে, খবরের কাগজে আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো কিছুদিন বাদে দেখা যাবে যে ওনার বিপক্ষের এই যে পার্টিকুলার লোকগুলো, এরা হচ্ছে ওনার বিপক্ষের লোক। এবার এপক্ষের লোকেরা কখন ধরা পড়ে সেটাই দেখার আশা। তা সুতরাং রাজধর্ম কতটুকু পালিত হবে সেটা এখনো দেখার সময় আছে, কিন্তু আমার কাছে কোনো রকম আস্থা নেই। নমস্কার। ধন্যবাদ চন্দন। একটা আশঙ্কা প্রকাশ করলো, যেটা নিয়ে সত্যি সত্যি এই গত কয়েকদিনের কোনো আলোচনায় কেউ কখনো তোলেননি, সেটা হচ্ছে এই অনিন্দ্য চট্টোপাধ্যায়রা যখন বেরোবেন তখন তারা কি প্রত্যাঘাত করবেন। যেখানে সম্ভবত লুকিয়ে আছে, ঠিক নির্বাচনের আগে একজন ক্ষমতাশালীর বক্তব্য আমাদের সামনে এসেছিল যে সিন্ডিকেট রাজে হাত পড়লে সরকার পড়ে যাবে। আমাদের সংশয়টা এখানেই, কই সরকারটা তো পড়ছে না। আমি আবার বলছি যে অভিযান অনিন্দ্য আটকে নেই, তার কারণ গত এক মাসে 42 জন, আজকের 6 জনকে ধরলে 42 জন তোলাবাজ গ্রেফতার হয়েছে।
কই সরকার তো এখনো পড়েনি, বা কোনো রকমভাবে সেই সরকারের সামান্যতম ঝাঁকুনি লেগেছে এটা মনে হচ্ছে না। বরঞ্চ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রচুর শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া। আমার পরের বক্তা প্রস্তাবের পক্ষে সুমন বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা। আমি প্রথমে চৈতিদির একটা বক্তব্য থেকে শুরু করি, সেটা হচ্ছে যে মানুষের আস্থা মমতা ব্যানার্জির প্রতি উনি কথাটা বলেছেন। সেই প্রসঙ্গে একটা ঘটনার কথা একটু উল্লেখ করব। 2016 বিধানসভা নির্বাচনের প্রচার চলছে রামপুরহাটে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে বেরিয়েছেন। একটি বাচ্চা ছেলে আশিসবাবুকে প্রশ্ন করলো, খুব ছোট একটি ছেলে, যে কাকু এবারও কি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন? তা প্রথমবার উত্তর দেননি, দ্বিতীয়বার যখন প্রশ্ন করলেন তখন তিনি বললেন যে তোর যা বয়স তাতে তো ভোটের উৎসাহ থাকার কথা না, তোর বাবা মার উৎসাহ থাকবে ভোট সম্বন্ধে। ছেলেটি উত্তর দিল, তুমি বুঝলে না, আমি 8-এ পড়ি, পরের বছর আমার 9 হবে, আর 9-এ উঠলেই একটা নতুন সাইকেল পাবো। অর্থাৎ এই যে পাশে থাকার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার মাধ্যমেই কিন্তু খুব স্বাভাবিকভাবে রাজধর্ম পালনের প্রশ্ন, রাজধর্মটাকে একটু বৃহত্তর আকারে আমাদের বিচার করতে হবে। এবং একথাও বলতে হবে যে এটাই তো প্রতিদিনের বাস্তবতা, যে আমরা কি ছিলাম, কোন জায়গায় ছিলাম আর কোন জায়গায় এলাম, এই তুলনামূলক আলোচনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ এগোবে, ভারতবর্ষ এগোবে। 1997 সালে বিধানসভায় তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটা বিরোধীদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন, এবং সেই উত্তরে তিনি বলেছিলেন যে 1977 থেকে 1996 পর্যন্ত 19 বছরে পশ্চিমবঙ্গে 28,000 মানুষের রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে। অর্থাৎ যদি আপনি হিসেব করেন যে প্রতি মাসে 126 জনের মতো মানুষ সেখানে রাজনৈতিকভাবে হত্যা হয়েছে। 2005 থেকে 2006 থেকে 2005, 2006 থেকে 2011, 2006-এর আগে যে পরিসংখ্যান এবং 2011-র যে রাজনৈতিক হত্যার পরিসংখ্যান 100% বৃদ্ধি। এটা আমি বলছি না, এনসিআরবির রিপোর্টে আছে যে 2006 সালে পশ্চিমবঙ্গে 2006 পর্যন্ত পশ্চিমবঙ্গে, তার আগের 5 বছরে রাজনৈতিক হত্যা হয়েছিল 10,200-র মতো, আর 2011-তে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হত্যাকাণ্ডে এর মধ্যে বেড়ে দাঁড়িয়েছিল 20,300-র মতো, প্রায় 100% বৃদ্ধি। খুব স্বাভাবিকভাবে এই কারণেই তুলনার জায়গাটা আসে, কারণ এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যে দেশটায় বাস করি না, বহুদিন আগে একটা সিনেমার ডায়লগ শুনেছিলাম, ইয়ে ইন্ডিয়া হ্যায় ভাই। এবং সেই ইন্ডিয়াতে আমরা যে ভারতবর্ষে থাকি সেখানে 69 বছরের স্বাধীনতা, এবং 2011 সেন্সাস রিপোর্ট বলছে আমাদের মানে 2001-এর 1 থেকে 11-র মধ্যে আরও 20% মানুষের মানে মানুষের যে ছাদ, মাথার ওপরকার ছাদ, সেই ছাদ তারা হারিয়েছে। এবং এই আজকেই আমি একটা রিপোর্টে দেখছিলাম যে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন তারা ঋণ খেলাপিদের নাম প্রকাশ করবেন বলছেন, ব্যাংকে যারা ঋণ খেলাপ করেন আর কি। এবং সেই ব্যাংকগুলির পাওনা হচ্ছে মোট 70,000 কোটি টাকা, সংখ্যাটা 7,000-এর মতো। এবং এই ঋণ খেলাপিদের অনেকটাই আবার গুজরাটের অধিবাসী। ফলে খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আমরা যখন রাজধর্মের কথা আলোচনা করব না, তখন খুব স্বাভাবিকভাবে আমাদের কিন্তু ভারতবর্ষের সামগ্রিক পরিপ্রেক্ষিতটাকে ভাবতে হবে। এবং এ কথাটা বারবার ধরে বলবো যে 2011-য় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজধর্ম পরিচালনা, সাধারণ মানুষের পাশে থাকার যে প্রচেষ্টা শুরু হয়েছিল, তারই ফলশ্রুতি দেখেছিলাম এনসিআরবি রিপোর্টে। 2011 সালে সারা দেশে অপরাধের পরিপ্রেক্ষিতে আমরা ছিলাম 11তম স্থানে, আর 2014-য় আমরা নেমে এসেছিলাম 24তম স্থানে। তাই বলছি, রাজধর্ম মানে নিরপেক্ষতা, রাজধর্ম মানে জনকল্যাণ, রাজধর্ম মানে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে আনা, রাজধর্ম মানে একসঙ্গে উন্নয়ন, রাজধর্ম মানে লিভ অ্যান্ড লেট লিভ, রাজধর্ম মানে গণতন্ত্র, রাজধর্ম মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন। আমি একটা পরিসংখ্যানে দেখছিলাম যে 2011 থেকে 2016-র মধ্যে 13টা জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ তারা ডাইরেক্টলি উপকৃত হয়েছিল। এবং সেখানে
পরোক্ষে উপকৃত সংখ্যাটা হচ্ছে 18 কোটির মতো, এবং তার মধ্যে কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, সংখ্যালঘু স্কলারশিপের মতো বিভিন্ন জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলোতে খুব স্বাভাবিকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। আমার মূল বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বা পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছিলেন সেই পিছিয়ে থাকা অংশটাকে, যে পিছিয়ে থাকা মানুষের পাশে থাকার মধ্যে দিয়ে তিনি রাজধর্ম দেওয়ার বার্তা দিয়েছিলেন। কারণ এটাও আমরা জানি, আজকে যার পরিপ্রেক্ষিতে এই আলোচনা হচ্ছে সেই গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতেও আপনি দেখেন যে 2011 সালের পর থেকেও একাধিক উদাহরণ আছে যেখানে রাজ্য সরকার নিজের কাউন্সিলর, নিজের দলের নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছেন। কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন শম্ভুনাথ কাউ, তিনি এখনো জেলে আছেন। বা মুন্না ইকবাল বা আরাবুলের মতো তারা কিন্তু জেলে গেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে ব্যবস্থা গ্রহণ করা না করার যে বার্তাটা 2016 নির্বাচনের আগে বিরোধী পক্ষ দেওয়ার চেষ্টা করেছিল, সেটা কিন্তু সামগ্রিকভাবে মানুষের কাছে ব্যর্থ হয়েছে। অর্থাৎ এটা আমাদের মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করেছেন যে মানুষের পাশে থাকা এবং গরিব মানুষের পাশে থাকাটাই গুরুত্বপূর্ণ। যে উদাহরণটা একটু আগে এলো, দার্জিলিংয়ে যখন খাদে গাড়ি পড়ে থাকা, সেই সময় সমস্ত প্রোটোকল ভেঙে যে মানুষটি এগিয়ে এলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি সাধারণ মানুষের কাছে থাকতে পছন্দ করেন। তিনি উচ্চাঙ্গের ইংরেজি বলতে পারেন না, উচ্চাঙ্গের হিন্দি বলতে পারেন না, বা তিনি হয়তো সেই নন্দনের সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নন, কিন্তু তার মধ্যে যে মানবিকতা আছে, তার মধ্যে যে মূল্যবোধ আছে, সেই মূল্যবোধ এবং মানবিকতার পরিপ্রেক্ষিতে রাজধর্মের যে জয়যাত্রা পশ্চিমবঙ্গে 2011-এ শুরু হয়েছিল, আমার মনে হয় যে 2016 দ্বিতীয় ইনিংসে সেটা আরও সমৃদ্ধ হবে। কারণ টেস্ট ব্যাটসম্যান হিসেবে তাকেই আমরা সর্বোচ্চ বলি যিনি দ্বিতীয় ইনিংসে বেশি রান করেন। আপনি সবসময় দেখবেন যে টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিন আর দ্বিতীয় ইনিংসে কত রান করলো তার উপরে টেস্ট ব্যাটসম্যানের যে গুরুত্ব বা তার টেকনিক নির্ভর করে। আশা করব আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিতীয় ইনিংস আগামী দিনে তাকে তৃতীয়, চতুর্থ ইনিংসের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই কটি কথা বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ সুমন। আমার বিপক্ষের শেষ বক্তা সমীর রাইচ। আমি শুধু আরেকবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের একটা ছোট্ট কথা ধরিয়ে দেব তোলাবাজির প্রসঙ্গে। সেটা হচ্ছে, তারা বলছেন এটা হিমশৈলের চূড়া মাত্র। এর আগে এ রাজ্যে আমরা দেখেছি রাজারহাটে জুডিশিয়াল একাডেমি বন্ধ হয়ে গেল, আসানসোলে আদালত সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে গেল, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নিউ টাউনে তার বাড়ির সামনে তাকে হেনস্থা করা হলো। একাধিক, শুধুমাত্র বিচার বিভাগকে ঘিরে নয়, মানুষের দৈনন্দিন কাজে, জীবনযাত্রায় বারবার এই সিন্ডিকেট রাজ আর তোলাবাজির ঠক্কর খেতে হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে একেবারে ব্যক্তিগত যে তৎপরতা শুরু হয়েছে, সেটা অন্য সব দপ্তর, গোটা মন্ত্রিসভায় প্রসারিত হবে তো সুউদ্যোগ। সমীর রাইচ। শুভ সন্ধ্যা। আমার পূর্বের বক্তারা প্রত্যেকেই যার যার নিজস্ব খুব সুন্দরভাবে বক্তব্য রেখেছেন, প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। আমার বন্ধু মাননীয় প্রফেসর সুমন শেষ বক্তা হিসেবে যেটা বললেন, যে আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনে, বিগত কয়েক বছরে শম্ভু কাউ থেকে আরম্ভ করে আরাবুল ইসলাম এবং আরও অনেক নাম সুমন বললেন, এবং আমরা জানি প্রত্যেকে যে তারা শাসক দলের ঘনিষ্ঠ হয়ে, শাসক দলের নেতা হয়েও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এইখানেই প্রশ্নটা লুকিয়ে আছে যে তাহলে রাজধর্মটা কি। দেখা যাচ্ছে ওনার হিসেবে উনি যে কটা নাম বললেন সবকটি শাসক দলের সাথে জড়িত, সমস্ত কটি। একটি নামও উনি বললেন না যেই নামটা অন্য কোনো দলের বা সাধারণ মানুষ জড়িত। অর্থাৎ এখানে আমাদের ধরে নিতেই হবে যে শাসক দলের এত আধিক্য হয়ে গেছে এই সমস্ত মানুষের, যেটাকে আর রাশ রাখা যাচ্ছে না, এবং যার ফলে বিচারপতির উপর আক্রমণ হচ্ছে, বিচার ভবনের উপর আক্রমণ হচ্ছে, এবং যেটা বলা হচ্ছে আজকের ক্যাপশনে যে জঞ্জাল সাফ, দলীয় জঞ্জাল সাফ। জঞ্জালটা কি? এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। জঞ্জাল মানে কি খালি শুধু তোলাবাজ? ধরা যাক অনিন্দ্যবাবুকে যে গ্রেফতার করা হলো, আমরা যদি বিগত পুরসভা ইলেকশনটা দেখি, এই অনিন্দ্যবাবুর সল্টলেকেই যেভাবে সাংবাদিকদের উপরে এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার নেমে এসেছিল,
আমি আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছিলেন, তারপরে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল। শুধু আজকে ওনাকে ধরা হলো, যেখানে প্রকাশ্যে আমি প্রথম কথা আমি সাধুবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি যেই পদক্ষেপ দেরিতে হলেও নিয়েছেন, এটা অতি অবশ্যই সাধুবাদ প্রাপ্য। আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা ওনার কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন জানাতে চাই, উনি যদি সত্যি এটা করতে পারেন, যেই অ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু বাংলার সমস্ত মানুষ কিন্তু ওনারকে আরও বেশি সাপোর্ট করবেন। এটা নিয়ে কোনো দিন, কারণ আমরা সাধারণ মানুষ চাই সুন্দরভাবে বসবাস করতে, যে যার কাজটা করতে চাই, এর থেকে বেশি কিছু বলার নেই। কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি এই ধরনের একটা বিবৃতি দিচ্ছেন, অথচ প্রকাশ্যে সেই অঞ্চলের একজন মেয়র তিনি প্রকাশ্যে বলছেন যে সিন্ডিকেট রাজ থাকবে। আমি যে ভোটে লড়াই করি, আমার ভোটে কোনো টাকা খরচা হয় না। কেন? আমার ভোটে টাকা খরচা করে সিন্ডিকেটের লোকরা। উনি প্রকাশ্যে যদি এই কথাটা বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক বিপরীত মেরুতে গিয়ে, তাহলে কেন তার কথাটাকে গ্রাহ্য করা হবে না? কেন তার কথার পরিপ্রেক্ষিতে তার কাছে জবাবদিহি করা হবে না? কেন একজন মেয়র, একজন এইরকম উপর লেভেলের কোনো নেতা যদি এই ধরনের কথা বলেন, তাহলে নিচুতলার যারা কর্মী তারা সহজেই সেটাতে আরও আশকারা পেয়ে যায় যে না, আমরা তো ঠিক কাজ করছি। আমি এটাও মেনে নিচ্ছি, সিন্ডিকেট যেখানে আছে সব ছেলেরাই যে বাজে, এটা আমি বিশ্বাস করি না। অনেক ছেলে সত্যি সত্যি আছে যারা তাদের জীবিকা হিসেবে নিয়েছে, হয়তো চাকরি পায়নি, কাজ যে কোনো তার জীবিকা করতে হবে, সংসারও চালাচ্ছে। কিন্তু এই কাজটার কেন আজকে আমরা এটাকে অ্যান্টি সোশ্যাল ওয়ার্কের মতো হয়ে যাচ্ছে, তার কারণটা হলো এটা এমন চটজলদি একটা টাকা রোজগারের রাস্তা যে আমি একটি রাজনৈতিক দলকে, শাসক দলকে আমি তোষামোদি করব, লাগলে অর্থ দেব, তাহলে আমি যা ইচ্ছে তাই করতে পারবো, আমি তোলাবাজি তুলতে পারবো। এবং এই তোলাবাজিতে তুলতে গিয়ে গোটা যুব সমাজের একটা বিশাল সম্প্রদায় অন্ধকার জগতের দিকে চলে যাচ্ছে। তার প্রমাণ হলো ঠিক তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যে ধরনের বারগুলোতে যে ধরনের মাঝে মাঝে অ্যারেস্ট হচ্ছে এবং গুলি চলছে, প্রকাশ্য রাস্তায় তোলাবাজি চলছে, গুলি চলছে, আরও বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম হচ্ছে, এগুলো কিন্তু তার প্রতিফলন। মনে রাখতে হবে, শুধু তোলাবাজ যে কিছু লোকের থেকে তোলা তুলছে তা নয়, সমাজের মধ্যে একটা ক্যান্সার তৈরি করে দিচ্ছে এই গোটা এই সভ্যতাটা। এইটাকে দেখতে হবে। দ্বিতীয় কথা, আমার কাছে এইখানে একটি ডকুমেন্ট আছে, যে এখানে প্রত্যেকেই বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বা ওনার যে ডিপার্টমেন্ট তার নির্দেশে অনেকগুলো কাজ পুলিশ করছে, অ্যারেস্ট করছে। গাইঘাটাতে আমার কাছে এখানে সেই কাগজটা রয়েছে। গাইঘাটাতে একটি বাড়িওয়ালাকে প্রকাশ্যে দিবালোকে যখন কিছু লোক মারছে, তার ভাড়াটিয়ারা, তারা যখন পুলিশের কাছে যান, কোনো কাজ না হওয়াতে মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে ওনারা চিঠি লেখেন। এটা কি ওনার অপরাধ? আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রীর দরবার অনেকগুলো পজিটিভ স্টেপ নিচ্ছেন। এই কারণে সেখানকার পুলিশ স্টেশনের রাত্রি 3টের সময় তাকে তুলে নিয়ে গিয়ে কেন নবান্নতে চিঠি দেওয়া হয়েছে, যদি পুলিশ তাকে প্রহার করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে প্রচেষ্টা, সেটা কোথায় যায়? অর্থাৎ জঞ্জাল কারা? শুধু তোলাবাজ, নাকি পুলিশের কিয়দাংশ, নাকি পার্টির বেশ কিছু মানুষ? এটা কিন্তু দেখতে হবে। আমরা কিন্তু পাশাপাশি দেখেছি যে রায়গঞ্জে জেল, মাঝদিয়ায় বেল, এগুলো কিন্তু আমরা প্রতিদিন দেখছি। আজকে আমরা শুধু তোলাবাজ নিয়ে পড়ছি, জঞ্জাল বলছি। যে কলেজগুলোতে ঢুকতে গেলে ছেলেমেয়েরা, নতুন ছেলেমেয়েরা ঢুকতে যাবে, তাদেরকে 1,50,000, 80,000 যেখান থেকে যা পাচ্ছে তা না দিলে তারা অ্যাডমিশন নিতে পারছে না। যে সমস্ত ছেলের দ্বারা, যে সমস্ত শাসক দলের নেতা নেত্রীর দ্বারা এগুলো সংগঠিত হচ্ছে, তারা কি জঞ্জাল নয়? জঞ্জাল যদি সাফ করতে হয়, শুধু একটি দিকে চোখ ঘুরিয়ে দিলে হবে না। জঞ্জাল দলের সমস্ত স্তর থেকে সরাতে হবে। এবং আমি এটা বলছি, শুধু শাসক দল নয়, বিরোধী দলেও যদি জঞ্জাল থাকে, তাকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ সমিতদা। নিঃসন্দেহে আমার প্রথম রাউন্ড শেষ হলো, এবার ওপেন ফোরাম। আমার অভিরূপদার কাছে প্রশ্ন থাকবে যে কোনো সন্দেহ নেই মুখ্যমন্ত্রী পরপর পদক্ষেপগুলো নিয়ে, কিন্তু সিএমও কতগুলো কাজ করবে, কতগুলো সমস্যার সমাধান করবে অভিরূপদা? এই 42টার মধ্যে অধিকাংশ মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশে গ্রেফতার। হ্যাঁ, এটা আসলে কাজটা শুরু করে দেওয়ার জন্যে সিএমওকে একটা ভূমিকা নিতে হবে। এখন এটা মানে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে আমাদের রাজ্যে এবং আমাদের দেশেই পুলিশি ব্যবস্থার মধ্যে অনেক গলদ আছে। একেবারে পারফেক্ট পুলিশি ব্যবস্থা তো আমাদের নেই। সেক্ষেত্রে সিএমওর অফিস থেকে যদি একটা সিগন্যাল যায়, সেটা একটা মস্ত বড় ব্যাপার। তাছাড়া আরেকটা কথা আমার মনে হয় যে
আগে যেটা হতো, যেটা চন্দন বললেন 22,000 সিপিএম কর্মীকে নাকি ডিসমিস করা হয়েছিল ইত্যাদি, এখনকার সঙ্গে তখনকার তফাৎটা হচ্ছে যে তখন লোকাল লেভেলে লোকাল লিডারদের বিরাট ক্ষমতা ছিল। এখন মুখ্যমন্ত্রী নিজে প্রত্যেকটি জেলায় গিয়ে মিটিং করেন, প্রত্যেকটি জেলার সমস্যা সম্বন্ধে কিন্তু উনি জানেন এবং অনেককেই একেবারে নাম ধরে চেনেন। তার ফলে যেটা হচ্ছে, ডিসেন্ট্রালাইজেশন হয়তো হচ্ছে না, কিন্তু ডিসেন্ট্রালাইজেশন নিয়ে মানে বেশি মাথা ব্যথার দরকার নেই, কাজের কাজটা হচ্ছে, রাস্তাটা হচ্ছে, ব্রিজটা হচ্ছে, পানীয় জলটা হচ্ছে। তার ফলে মানে সেখানে এই মডেলটা অনেক বেশি এফেক্টিভ হচ্ছে, অনেক বেশি এফেক্টিভ। আর আর একটা কথা হচ্ছে যে আফটারঅল আমাদের তো ইন্ডাস্ট্রি দরকার, এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা বড় অন্তরায় কিন্তু এই একদম কোনো সন্দেহের অবকাশ। এবং এইটা এই দ্বিতীয় ইনিংসে মুখ্যমন্ত্রীর মাথায় অবশ্যই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে। ইনফ্যাক্ট আপনাকে জানিয়ে রাখি, যে অরুণাভ মুখোপাধ্যায়ের চিঠির ভিত্তিতে অন্যতম কারণ অনিন্দ্য চট্টোপাধ্যায় গ্রেফতার, তারও শেষ ছত্রে তিনি বলছেন যে এই তোলাবাজি, এই ধরনের অপরাধ এবং অভিযোগ, এগুলোই কিন্তু অন্যতম অন্তরায় পশ্চিমবঙ্গে শিল্পায়নে। একদম ঠিক। অতএব ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি হতে চায় তাহলে কিছুটা তো বন্ধ করতেই হবে। পুরো তোলাবাজি রাতারাতি বন্ধ হয়ে যাবে এটা তো কেউ ভাবছেন না, কিন্তু আপনি বলছেন সিএমওর এই উদ্যোগ সাধুবাদযোগ্য, কোনো সন্দেহ নেই। চন্দন না, আমার ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ যারা ইকোনমিস্ট আছেন তাদের মধ্যে অভিরূপদা একজন, মানে আমার যতদূর জানা। এবং অভিরূপদা একটা সময়, দীর্ঘ সময় আনন্দবাজারে পশ্চিমবঙ্গের ইমিডিয়েট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার তার ব্যাখ্যা দিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে ওনার মতো আমার অভিরূপদাকে একটা প্রশ্ন, এটা কিন্তু আমার প্রশ্ন একেবারে মানে অন্যভাবে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে গেলে যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়া কি হচ্ছে না? শুধুমাত্র আমি জিজ্ঞাসা করছি এই কারণে যে 47 সাল থেকে 2011 সাল পর্যন্ত 1,84,000 কোটি টাকার দেনা হয়েছে, 47 সাল থেকে 2011 পর্যন্ত। সেইটা এই 5,000 না, এই পাঁচ বছরে সেটা 1,84,000 কোটি টাকা কি দেনা শোধ করতেই শুধু যাচ্ছে, নাকি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং অন্যান্য কাজের জন্য ব্যাহত হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, একটু সংক্ষেপে, যেহেতু আমরা আলোচনার অন্য গতিপথে চলে যাব, মানে আমি খুব তাড়াতাড়ি উত্তর দিচ্ছি। আমার মনে হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যেগুলো দরকার সেগুলো অবশ্যই হচ্ছে। কি কি হচ্ছে বলি। প্রথম কথা, পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা ছিল লেবার ট্রাবল। একটা মানে টোটাল যে ম্যান আওয়ার্স লস্ট সারা ভারতবর্ষে, এমন বছরও গেছে যে 60-70% এই আমাদের পশ্চিমবঙ্গে হতো, সেইটা কিন্তু এখন আর নেই। অর্থাৎ বন্ধ আমরা ভুলে গেছি, লেবার ট্রাবল অনেক কমেছে, এটা 1 নম্বর। 2 নম্বর, যিনি এখানে বিনিয়োগ করতে আসবেন তিনি সবার আগে যেটা চাইবেন সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। রাস্তা কিন্তু তৈরি হচ্ছে, এখনো কিছু রাস্তা তৈরি হওয়া বাকি আছে নিশ্চয়ই, কিন্তু সেই দিকে সরকার যে এগিয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাস্তার মতোই পানীয় জল, বিদ্যুৎ, এগুলো সবই দরকার। এবং যেটা দরকার সেটা হচ্ছে সুশাসন। সেই সুশাসনের দিকে এখন সরকার এগোবার চেষ্টা করছে। আমি অভিরূপদাকে একটা প্রশ্ন করছি। অতি অবশ্যই আমি একদম মানে নির্দ্বিধায় মানছি রাস্তা হয়েছে, কারণ আমিও প্রচুর গ্রামে ট্রাভেল করি, সত্যিই রাস্তা হয়েছে এবং অসাধারণ রাস্তা হয়েছে। বিশেষ করে পুরুলিয়া দেখেছি, সাউথ 24 পরগনায়, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু আমার বারবার একটা মনের প্রশ্ন আসছে যে অভিরূপদা, আমরা আজকে অনির্বাণবাবুর অবস্থাটা আমরা দেখছি, কিন্তু হাইকোর্ট অবধি যেখানে দিনের পর দিন বলছে হোয়াট অ্যাবাউট কাইজার, যেখানে আজকে চর্মনগরীতে এইরকম অবস্থা ঢুকছে একটা জায়গায় গিয়ে, সেইখানে চর্মনগরীর উপরে যখন তোলাবাজির অভিযোগ আসে, যে ব্যবসায়ী অভিযোগ করলেন দীর্ঘদিন ধরে কাইজারের এগেনস্টে, হাইকোর্ট সেখানে বলছে যে কেন কাইজারের এগেনস্টে কী হয়েছে সে রিপোর্ট দাও, কেন পুলিশ সেখানে নিশ্চুপ, এটা আমার বোধগম্য হচ্ছে না। না, আমি মানে একবারও বলছি না যে সব সমস্যার সমাধান হয়ে গেছে, আমরা সমস্যার সমাধানের দিকে এগোচ্ছি পর্যন্ত আমার মনে হয়। মানে নিশ্চয়ই মানে অনেকগুলো মানে খুব দরকারি উদাহরণ আছে, জাজ্জল্যমান উদাহরণ আছে, যেখানে আরো অনেক ব্যবস্থা নিতে হবে, কিন্তু আমরা একটা দিকে এগোচ্ছি, এটুকুই বলার চেষ্টা করছি। আমি শুধু এটা অভিযোগকে নির্দিষ্ট করে না, সবাই আপনাকে প্রশ্ন করছেন যেরকম নয়, জয়ন্তরের কথা রেফারেন্সে বলছি আমি, যে
ওই যে একজন তোলাবাজকে তুলে আনলাম সেটা যেমন একটা কাজ, অ্যাট দ্য সেম টাইম যে পুলিশ অফিসার কাজ করছে নিয়ম মেনে, রুল বুক ফলো করে, তাকে কাজ করতে দেওয়াটাও কিন্তু রাজধর্মেরই কাজ। তো সেই লোকগুলো পুলিশ যদি দেখে যে আমি রাজধর্ম পালনের জন্য আমার ডিমোশন হচ্ছে, তাহলে কি পুলিশ রাজধর্ম পালন করতে পারবে? এটা শুধু আপনাকে ব্যক্তিগতভাবে না, আমি প্রত্যেককেই জিজ্ঞেস করছি। আমি আমার একটুখানি সংশোধনী আছে, মানে চন্দনদাকে বলা খালি যে 1947 থেকে 1977 153 কোটি টাকা দেনা ছিল। হ্যাঁ, 1977 অনওয়ার্ডস যেটা দাঁড়িয়েছিল, ওই যেটা আপনি সংখ্যাটা বললেন সেইটে। আর একটা কথা খালি আমি একটু সমিতাকে বলি যে দেখুন 125 কোটির দেশ আমাদের, আপনি ইন্ডিভিজুয়ালি ওরমভাবে ধরলে তো অনেক সমস্যা রয়েছে, এটা কোথাও সমস্যামুক্ত নয়। যেমন ধরুন হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু আরও দুটো রাজ্যের নাম করেছেন, কর্ণাটক এবং কেরালার। এবং ভারতবর্ষের এমন অনেক রাজ্য আছে যেখানে তোলাবাজি রয়েছে বা এই ধরনের আছে। কিন্তু আপনি যেটা আমার মনে হয় অনেক বেশি আমরা কনসার্ন হওয়া দরকার, সেটা হচ্ছে যে আইআইটিতে কিছুদিন আগে ভর্তির টাকাটা প্রায় 3 গুণ বাড়িয়ে 3 লক্ষ টাকা করা হয়েছে, বা আমাদের যে আইআইএসটি তার টাকাটাও প্রায় 70,000 থেকে বেড়ে 1,50,000। অর্থাৎ এই যে আমি সেই বাড়ানোটা সঙ্গত শুনুন, আমি বলছি না, কিন্তু আমি এটা বলতে চাইছি যেখানে সরকার থেকে একটি কলেজে একটি ছেলে মেয়ে ভর্তি হতে গেলে যে নমিনাল টাকাটায় ভর্তি হতে পারে, সেখানে একটি গরিব ঘরের ছেলে মেয়ে কি করে সে, যেখানে সরকার চাইছে যে তারা উচ্চশিক্ষায় যাক, সেখানে কি করে তারা যাবে যদি তাদের 60,000 80,000 টাকা দিতে হয়? আমি আপনাকে সর্বজন বিদিত সমিতা, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই অনলাইন পরিষেবা তৈরি হওয়ার পরে না, যে ধরনের সমস্যা আগে ছিল টাকা পয়সা জনিত, তার অন্তত 90% সমাধান হয়েছে। দ্রুত আমার প্রশ্ন হচ্ছে যে এক ভদ্রলোক 8 ঘন্টায় প্রায় 900 জনকে ইন্টারভিউ নেন, কারণ উনি 8 ঘন্টার মধ্যে 900 জনকে ইন্টারভিউ নিয়েছিলেন, এবং তার মধ্যে অদ্ভুত রকমভাবে তারা চাকরি পায় বা কিছু অন্যরকম ঘটনা ঘটে। কিন্তু এই কী করে এই 8 ঘন্টার মধ্যে উনি 900 জনকে ইন্টারভিউ নিয়েছিলেন, এটা টেটেরটা কি হলো? আমার বক্তব্য হচ্ছে যে জঞ্জাল সাফটা কি এখন থেকে হবে, নাকি অতীতে যে সমস্ত ঘটনা ঘটেছে এবং প্রমাণিত সত্য, যেগুলো আমরা প্রাত্য একবার প্রশ্ন করেছিলেন একটা ঘটনায় যে ফুটেজ আছে, যদি ফুটেজ থাকে তাহলে আমি মেনে নেব যে ওটা ঘটেছে। প্রচুর ফুটেজ থাকা সত্ত্বেও অতীতের ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর কি হলো? এতদিন ধরে ভালো কিছু হয়নি বলে আজকে যদি একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়, সেটাকে সাপোর্ট না করে আমরা যদি সারাক্ষণ এটা হয়নি ওটা কি ছিল, তাহলে আমরা কিন্তু অনেকটা জায়গায় দীর্ঘদিন ধরে আমরা আটকে রয়েছি সমালোচনায় যে ওটা হয়নি। হ্যাঁ, অনেক কিছুই হয়নি। তোলাবাজি তো আর 5 বছর ধরে আমরা তোলাবাজ কথাটা বা তোলাবাজি কথাটা এই নতুন জন্ম হলো আজকেই আমি তোলাবাজ কথাটা শুনলাম, বা তোলাবাজিরা কি করে। তোলাবাজ নানান রকম হয়, আমরা অতীতেও দেখেছি যে খুব ভদ্রভাবে 4টে তাত্ত্বিক কথা বলেও তোলাবাজি হয়েছে আমাদের রাজ্যে। হ্যাঁ, সেটা আরেক রকম, তার ইঙ্গিত অন্যরকম, তার ধর্তাই অন্যরকম, তার অন্যরকমভাবে তার সেটাকে সাজানো, তার প্র্যাকটিস হয়েছে। কারা করেছেন, কেন করেছেন, আমি সেটা থেকে বড় কথা যে আজকে যখন একটা জায়গাটা রেকটিফিকেশনের জায়গায় আসার চেষ্টা হচ্ছে, আমরা এটাকে পজিটিভলি নিচ্ছি না, যে অন্তত চেষ্টা। এবং দেখো তুমি দেখো যে অ্যাকচুয়ালি সবার আলোচনার মধ্যে থেকেই কিন্তু কিছু পজিটিভ জায়গা, যেটা আজকের এই আলোচনার নির্যাস বলে আমার মনে হয়, যে কিছু পজিটিভ ভাইবস তৈরি হয়েছে, কিছু সাজেশনস তৈরি হয়েছে। আমার মনে হয় যে সরকার পক্ষের নিশ্চয়ই অনেকেই এটা দেখছেন এই অনুষ্ঠান, এবং মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো দেখছেন বা তার কানে যাবে যে আমরা কি বক্তব্য রাখলাম। একটা কথা বলবো, তুই কি বলছিস কিছু ভালো কাজ হয়েছে, একটা অপরাধীকে ধরলো, তাও মুখ্যমন্ত্রীর নির্দেশ। এতদিন কি পুলিশ জানতো না? বহু আগে থেকে এর বিরুদ্ধে অভিযোগ ছিল। একটা অপরাধীকে ধরা মানে এত কি আনন্দের আছে, আমরা শেষ অবধি দেখি না। সাজাটা হোক আর যেটা আজকে আলোচনায় উঠে এসেছে, প্রত্যাঘাতটাকে কিন্তু রুখতে হবে, এটাও দেখবি তো। একটা কথা চন্দনদা, বন্ধ হয়তো উঠে গেছে কিন্তু ছুটি অনেক বেড়ে গেছে। এখন জামাই ষষ্ঠীতেও ছুটি, বিশ্বকর্মা পুজোতেও ছুটি, কাজে জানি না কতটা কাজের সময়। আমি একটা কথা আমি প্রথমেই বলছি যে এইখানে বসে কেউ এই ঘটনার জন্য কোনো রকম অন্য কিছু বলছে না, অত্যন্ত সাধুবাদ দিচ্ছেন। আমার প্রসঙ্গ সেটা নয়। আমার প্রসঙ্গ হচ্ছে আমরা কি গণতন্ত্রে বাস করছি নাকি একনায়কতন্ত্রে বাস করছি? কেন একজন মহিলা, তিনি বিরাট হৃদয়ের মহিলা,
সন্দেহ নেই, কিন্তু তাকেই যদি সবটা করতে হয় তাহলে এতগুলো মন্ত্রী কেন এবং এত মন্ত্রিসভার এত সম্প্রসারণ? আজকে এইখানেই কথাটা হলো যে এই যে ইনফ্রাস্ট্রাকচারটা, অর্থাৎ তুমি পিরামিড স্ট্রাকচারটা বলছো তো, যে একদম মাথায় একজন বসে রয়েছেন, সেখান থেকে ওয়েল ডিস্ট্রিবিউটেড কেন হচ্ছে না জিনিসটা? আজকে যদি এই আলোচনা বা এই যে ভাইবটা উঠেছে সেখান থেকে যদি এই পিরামিড স্ট্রাকচার একটা তৈরি হয়, আমরা জানি না, উই নেভার নো যে কারা কারা অ্যাপয়েন্টেড হতে চলেছেন ওখানে, ভবিষ্যতে কারা কারা সেই দায়িত্ব পাবেন বা কিভাবে। আমার মনে হয় যে এটা অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা অনেক কথা হবে না এটা বলছি। আজকে যদি এই আলোচনা বা এই যে ভাইবটা উঠেছে সেখান থেকে যদি এই পিরামিড স্ট্রাকচার একটা তৈরি হয়, আমরা জানি না, উই নেভার নো যে কারা কারা অ্যাপয়েন্টেড হতে চলেছেন ওখানে, ভবিষ্যতে কারা কারা সেই দায়িত্ব পাবেন বা কিভাবে। আমার মনে হয় যে এটা অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা অনেক কথা হবে না এটা বলছি। হ্যাঁ, আমারও ওইটাই মনে হচ্ছে যে আজকে আমরা যদি এমনই হয় যে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি বিষয় বলছেন তারপরে কাজ হচ্ছে, কিন্তু কাজটা তো হচ্ছে তার আগে যখন আমরা হয়তো এরকম দেখেছি যে মুখ্যমন্ত্রী আমাদের একটা কথা বলেছেন, একটা ভাবে কাজ করতে চেয়েছেন, সেটা তাকে হয়তো করতে দেওয়া হয়নি, তখন তার সমস্ত তার দল থেকে, তার পলিট ব্যুরো থেকে তারা যদি উল্টোটা হয়েছে, আমি বলছি, জাস্ট আমাকে 1 মিনিট বলতে দাও। আমি এত কিছু বুঝি না, আমি আমার ভেতর থেকে যেটা মনে হচ্ছে, আমার চোখের সামনে যেটা দেখেছি সেটাই বলছি। তার নির্দেশের জন্য অপেক্ষা করতে হয়, এবং তখন যদি মনে হয় যে আজকে মুখ্যমন্ত্রী যেটা মনে করছেন সেটা যদি তিনি পালন করতে না পারেন, তখন তাকে থেমে যেতে হয়। কিন্তু এখানে যদি মুখ্যমন্ত্রীর কথায় যদি কাজ হয়, সেই উনি সুপ্রিমো, তাতে যদি আমাদের সমাজের 4-5 মানে সুবিধে হয়, যদি আমরা শুধু আলোচনা তো করতে আসিনি, ইন্টারপ্রেট করতে আসিনি। আজকে যখন একটা অন্যায় হচ্ছে, তখন যখন পুলিশ অ্যাকশন হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমার ছেলের যখন কলেজে ভর্তি হচ্ছে, তখন অনলাইনে তাদের মার্কস অনুযায়ী তাদের ইন্টারভিউ এর উপর নির্ভর করতে হচ্ছে না, তাদের অনলাইনের উপর তাদের চান্স পাচ্ছে। খারাপ নয়, আমি বলছি মাননীয় আমি একটু বলি, মাননীয় মুখ্যমন্ত্রী বলাতে কাজ হচ্ছে, এটা খুব ভালো কথা। ঠিক তার উল্টোটাও হয়, সেইখানটায় আমাদের ভয়। যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলে দেন সমাজে একটি ঘটনা ঘটলে যে এটা সাজানো ঘটনা, তখন কিন্তু পুলিশ বাধ্য হয় সেটাকে সাজানো ঘটনা প্রমাণ করতে, সেটা মারাত্মক, সেটাও কিন্তু মারাত্মক। মনে রাখতে হবে, আমরা কোনো নাগরিক কোনো করুণা কিন্তু চাইছে না, যেটা কোনো নাগরিক কোনো করুণা চাইছে না। সরকারের কাছে নাগরিকরা যেটা এক্সপেক্ট করে সেটা যদি সরকার করে, সুতরাং সরকার এটা বাড়তি কিছু করছে না করলে নাগরিকেরা এটা বলতেই পারে। আমার মনে হচ্ছে সমাজটা এমন জায়গায় পৌঁছচ্ছে যেখানে বাকি মানুষদের ভাবার কোনো প্রয়োজন নেই। আমরা চোখ বুজে বসে থাকবো, একজন যা বলবেন সেটাই আস্থা রাখবো, বাকি মানুষদের তারা কথা বললেই সেটা সমালোচনা, কথা বললেই সেটা বিক্ষোভ, এটা তো হতে পারে না। আচ্ছা, আমি একটা উত্তর দিই। একটা প্রশ্ন উঠেছে যে আমরা কি গণতন্ত্রের মধ্যে বাস করছি, যেহেতু একজন মানুষ একদম ওপরে বসে ডিসিশনগুলো নিচ্ছে। এখানে আমার মনে হয় দুটো ব্যাপার আছে। একটা একটু বলি। প্রথম কথা, সাধারণ মানুষ ভোট দিয়ে তাকে ওপরে বসিয়েছেন, এটা অবশ্যই গণতন্ত্র। কেউ মানে এমন তো নয় যে একটা, হ্যাঁ, উনি তো কোনো মিলিটারির সাহায্যে ওপরে বসেননি, সাধারণ মানুষ একেবারে নিজেদের ইচ্ছে অনুযায়ী ভোট দিয়ে তাকে ওপরে বসিয়েছে। অতএব এর থেকে বড় গণতন্ত্র আর হতে পারে না। দ্বিতীয় কথাটা হচ্ছে, গণতন্ত্র নেই বলে করেছিলেন তারা, সাধারণ মানুষ তো গণতন্ত্র নেই বলে ওনাকে এনেছিলেন। আপনারা সকলে বুঝিয়েছিলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, এবং সেই কারণের জন্য তো আপনারাই বলেছেন যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ওনাকে দরকার। আমি পুরোটা বলিনি। প্রথম কথা হচ্ছে যে একটা গণতান্ত্রিক উপায়ে সাধারণ মানুষকে ওপরে বসিয়েছেন। এবারে বসানোর পরের কাজটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, সেখানে একটা হায়ারার্কির খুব দরকার, এটা আমি বিশ্বাস করি। অর্থাৎ যে কোনো কর্পোরেট হাউসে দেখুন, একটা কর্পোরেট হাউসের ডিসিশন গণতান্ত্রিকভাবে হয় না।
একটা ডিসিশন নিতে হয়, এবং ওটা যদি গণতান্ত্রিকভাবে হতে হতো তাহলে জীবনে কাজ হবে না। কাজটা হচ্ছে উল্টো কথা, এবং মুখ্যমন্ত্রী বললে সঙ্গে সঙ্গে আমার সময় শেষ। আমি একটা বিষয় আমি নিশ্চিত, সেটা হচ্ছে আজকের বিতর্ক সভার পক্ষে বা বিপক্ষে যে পক্ষই জয়ী হোক না কেন, মানুষ কিন্তু চাইছেন যে প্রকৃত প্রস্তাবে আজকের সভার প্রস্তাবটা যেন জয়ী হয়। তার কারণ আমাদের প্রত্যেকের, এই পশ্চিমবঙ্গ রাজ্যের ৯.৫ কোটি মানুষের ভালো থাকা, খারাপ থাকা সব কিছু এই রাজধর্ম পালনের সঙ্গে যুক্ত। আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই রাজধর্ম পালন, এই পুলিশের যথার্থ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধের দমনের সঙ্গে একেবারে সরাসরিভাবে যুক্ত। আমি নিশ্চিত সেটা হলে আমার দুই পক্ষে যে ৮ জন বসে আছেন এবং যে কোটি কোটি মানুষ টেলিভিশন সেটের সামনে আমাদের এই অনুষ্ঠান দেখলেন, তারা প্রত্যেকে এই প্রস্তাবের জয়ের পক্ষে তাদের ভোট এবং মত দেবেন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। যুক্তিতক্ক নিবেদন করছে প্রাপ্তি, বাংলার পরনে বাংলার পরাণে। রুবি ক্যান্সার সেন্টার, মোর সায়েন্স লেস ফিয়ার। লিভোসিন ডিএস হার্বাল লিভার টনিক। গ্রীষ্ম কিংবা বর্ষা কেসি পাল অ্যান্ড সন্সের ছাতা ও রেনকোটি ভরসা। প্রিন্ট পার্টনার দ্য টেলিগ্রাফ, আনপুট ডাউনেবল রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস FM।